And welcome to the very last class. So, ladies and gentlemen, we had been having the course for a long time, pretty much long time, with the vacations of 2 weeks. Actually, it's like 5 months, right? Pretty much a long time. So, ladies and gentlemen, আমরা আজকে ফ্রাইডেতে রেখে নিয়েছি so that we can have without having any that means backward pressure, right? So আজকে আমরা এটাকে করবো ক্লাসটা অ্যান্ড ডেফিনেটলি এর আগের ক্লাসগুলোকে যারা মিস করেছেন আমরা এটাও এভরিওয়ানকে মেনশন করে দিব। এর আগের ক্লাস যারা আমি যদি বলি মিস করেছেন স্বাভাবিকভাবে তারা প্রিভিয়াস ক্লাসগুলোকে রেকর্ড দেখে নেবেন অ্যান্ড যারা আজকে জয়েন করছেন টু দিস লাস্ট ক্লাস definitely I would request you to put your comment in the comment section so that we can see that yes you are in the class. সবার আগে আজকে লাস্ট ক্লাসে ফার্স্ট হয়ে গেছেন মিস্টার উজ্জ্বল সাহা, রাইট? ইভেন আমাদের সাথে আজকে রয়েছেন হচ্ছে নিতাই রয়েছেন ইন্দ্রজিৎ রয়, রাইট? সো পর্দার আড়ালে ছিলেন বটে তবু ছিলেন পাশে, আপনার শেখানো জ্ঞানে আজও মন ভাসে, দূরত্ব ছিল শুধু স্ক্রিনে হৃদয়ে নয়, স্যার আপনার স্মৃতিটুকু অমলিন রয়। হ্যাঁ হ্যাঁ, আপনি আগেও আমি দেখেছি আগের ব্যাচেও আপনি কবিতা টবিতা লেখেন নাকি? হ্যাঁ নিতেশ সাহেব, মানে বেশ ভালো কবিতা টবি লেখ। হ্যাঁ রাইট, আমাদের যদি বলি আমাদের সাথে অ্যাডলেন্ডি রিঙ্কুডি রোজারিও আমাদের সাথে আছেন, রাইট? সো আমি যদি বলি এরপর আমাদের সাথে আছেন ওকে সজীব চন্দ্র আমাদের সাথে আছেন। আস্তে আস্তে আমাদের সাথে লাস্ট ক্লাসে মিমও চলে এসেছেন। হ্যাঁ সাকিব লাস্ট ক্লাসে এসেছেন, আমার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ইয়াস স্যার, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? হ্যাঁ অনেকদিন পর, রাইট? শ্যানন আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছে? ইয়া ফাইন। সো শাহিনা সুমিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হি অবরাকাতু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি মোটামুটি বলি যে ঠিক আছে, উই গট টু নো অ্যাবাউট ইয়োর প্রেজেন্স। আজকে এই লাস্ট ক্লাসে এটা একটু সুন্দর হয়ে নিয়েছি, দেখতে সুন্দর লাগছে এটা। ক্লাস ক্লাস লাস্ট ক্লাস ওকে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কী করব। আমাদের প্রথমে কিছু জিনিস একটু বাকি আছে, হ্যাঁ সেটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো। পুরো ক্লাসের প্ল্যানটাকে আমরা বলি। প্রথম হচ্ছে কিছু অংশ আমাদের বাকি আছে, কিছু অংশ বলতে কিছুই বাকি নাই, বাকি আছে একটা জিনিস, রাইট? কারণ আমরা লিটারি টার্মস পড়েছি, আমরা তারপর প্যাসেজ রাইটিং পড়েছি, তারপর আমরা একেবারে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে টপিক সেন্টেন্স থেকে শুরু করে কী কী করেছি এগুলো সবই আমরা দেখব। তবে আমাদের তার আগে একটু পড়াশোনা আমরা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আজকের দিনে একটু ডিফারেন্ট কিছু একটা জিনিস আমরা পড়বো প্রথম 20 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। কোয়াজি প্যাসিভ, কি বলেছি? কোয়াজি প্যাসিভ। সো আজকে আমরা একটু কোয়াজি প্যাসিভ নিয়ে পড়াশোনা করবো, রাইট? কোয়াজি প্যাসিভ ইজ ভেরি সিগনিফিক্যান্ট। আমি যদি বলি কোয়াজি প্যাসিভ, এটা আমাদের প্রফেশনাল রাইটিংয়ে অনেক বেশি কাজে লাগে। অ্যান্ড তারপর আমরা কোয়াজি প্যাসিভ নিয়ে কথাবার্তা বলবো। সো ডোন্ট ওয়ারি। সো আমরা যদি বলি দ্য ফার্স্ট থিং, কোয়াজি প্যাসিভ জিনিসটা কি? হ্যাঁ সিম্পল জিনিসটা হচ্ছে যে কোয়াজি প্যাসিভ জিনিসটা কি। কোয়াজি প্যাসিভ জিনিসটা হলো আধা প্যাসিভ। আমরা বুঝি যে কোয়াজি প্যাসিভের দরকার কি, যেমন প্যাসিভ তো প্যাসিভ আপনি কোয়াজি প্যাসিভ মানে হচ্ছে আধা প্যাসিভ। আধা প্যাসিভ জিনিসটা কি? নর্মালি আমরা যখন বলি যে ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যদি আমি বলি যে আই ইট রাইস, এটা দেখেই আপনি বুঝতে পারছেন দিস ইজ অ্যাক্টিভ। ওয়াই এটা অ্যাক্টিভ কেন? কারণ সাবজেক্টের জায়গায় যে আছে সে নিজে নিজে কাজটা করতে পারে। সাবজেক্টের জায়গায় আছে সে নিজে নিজে যদি কাজটা করতে পারে তাহলে সে কি? অ্যাক্টিভ। আর যদি করতে না পারে সে প্যাসিভ, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যখন আবার এই বাক্যটাকে দেখি রাইস ইজ ইটেন বাই মি, মানে আমি এই বাক্যটাকে কেন বলছি? বিকজ সো দ্যাট ইউ ক্যান বিকজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি, রাইট? সো আমরা যদি আরও অনেক বিশাল বিশাল বাক্য বলতে পারতাম। তো স্বাভাবিকভাবে এইটা কি হচ্ছে? এইটা কিন্তু প্যাসিভ হচ্ছে। কেন? কারণ সাবজেক্টের জায়গায় যে আছে সে নিজে নিজে কাজটা করতে পারছে না। গেট ইট? সো সাবজেক্টের জায়গায় যদি নিজে নিজে কেউ কাজটা করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাইস ইজ ইটেন বাই মি, রাইট? আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, রাইট? যে সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি নিজে নিজে কাজ করতে না পারে প্যাসিভ, আর সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি নিজে নিজে কাজ করতে পারে তাহলে কি? অ্যাক্টিভ। ফারজানা রিজভী আজকে লাস্ট ক্লাসে আমাদের ভিতরে চলে এসেছেন, তার জন্য শুভেচ্ছা স্বাগতম। বোরহান রব্বানিও আছেন, ওকে ফাইন। সো ইন্দ্রজিৎ গত শুক্রবারও এর আগে বলেছিল ইউ আর হ্যান্ডসাম,
তার মানে কি শুধু শুক্রবার হ্যান্ডসাম থাকে, মানে কি কি সমস্যা? আচ্ছা ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে দেখেন রাইস ইঞ্জিনিয়ারম্যান, আমরা যদি বলি যে কোয়াজি প্যাসিভ, রাইট? সো কোয়াজি প্যাসিভের কথা আমরা যদি বলি সিম্পল, রাইট? আমরা যদি জিনিসটাকে বলি রাইস ইজ ইটেন বাই মি, এটাকে আমরা বলছি। কোয়াজি প্যাসিভ জিনিসটা কি? কোয়াজি শব্দের অর্থ হাফ বা আধা, তার মানে এটা হচ্ছে আধা প্যাসিভ। সেটা কেমন দাঁড়ালো? হ্যাঁ, মানে আধা প্যাসিভ বলতে যে না সে প্যাসিভ না সে অ্যাক্টিভ। তার মানে এর আগে আপনাদের কাছে মনে আছে কি না প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, কি বলেছি? প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, হ্যাঁ? সো প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার বলতে আমি যদি বলি যে স্ট্রাকচারে সে প্রেজেন্ট বাট সেন্সে সে ফিউচার, প্রেজেন্ট দ্যাট ইন্ডিকেটস ফিউচার, এইটাকে একসাথে বলা হয় প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, মানে যে প্রেজেন্টটা আসলে ইন্ডিকেট করে ফিউচারকে। তো কোয়াজি প্যাসিভ জিনিসটা এরকম যে সে অ্যাক্টিভ হলেও, স্ট্রাকচারে সে অ্যাক্টিভ হলেও সে আসলে প্যাসিভকে মেনশন করে, প্যাসিভকে সে টার্গেট করে, রাইট? তাহলে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি কোয়াজি প্যাসিভ জিনিসটা কেমন। যেমন আপনাদের কাছে মনে আছে আমি একটা বাক্য এর আগে সাবজেক্ট এগ্রিমেন্টের সময় বলেছিলাম, দ্য ডেভেলপমেন্ট হ্যাপেন্স ইজিলি ইন ইউরোপ। কি বলেছি? দ্য ডেভেলপমেন্ট হ্যাপেন্স ইজিলি ইন ইউরোপ, ইউরোপে ডেভেলপমেন্টস খুব দ্রুত ঘটে। এখন কে বা কারা ঘটায়? ইজ দেয়ার এনি ইন্ডিকেশন ডেভেলপমেন্ট হ্যাপেন্স কেন হলো? এটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা আনকাউন্টেবল নাউন হোক, ডেভেলপমেন্ট কি নিজে নিজে ঘটে? ফর এক্সাম্পল আপনি বললেন এক্স ওয়াই জেড সে ডেভেলপ করেছে, তার মানে কিছু কিছু জায়গায় থাকে দেখেন এই জিনিসটা যে হলো এটা কি, ইট ইজ অ্যাকচুয়ালি ইন এ স্ট্রাকচার, ইট ইজ অ্যাক্টিভ, কিন্তু এটা সেন্সের দিক থেকে ডেভেলপমেন্ট ঘটে। কে বা কারা ঘটায়? উত্তর আছে। কারণ আমরা জানি বাংলা বাক্যকে যখন আমরা জিজ্ঞাসা করি কে বা কারা কাজটা করে, এটার যখন আমরা কোনো অ্যান্সার পাই না তখন কিন্তু আমরা সেক্ষেত্রে ডিসাইড করি যে না এটা এটা তার মানে হচ্ছে যে কে বা কারা করে, এটার উত্তর নেই, তার মানে এটা প্যাসিভ। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কে বা কারা করে উত্তর নাই, ডেভেলপমেন্ট হ্যাপেন্স ইজিলি ইন ইউরোপ, কে বা কারা করে আমি জানি না, এখানে উত্তর নাই, কি ঘটে শুধু সেটা আছে। তাহলে কে বা কারা করে এটা যেহেতু উত্তর নেই তাহলে তো এটা প্যাসিভ হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিভ। সো এই জিনিসটাই আপনারা জানেন যে যখন আপনার এই বাক্যটাই যদি প্যাসিভ হতো, আসলে এই বাক্যটার চেহারাটা কি? আসলে এই বাক্যর চেহারাটা হচ্ছে যে দ্য ডেভেলপমেন্ট ইজ হ্যাপেন্ড, ইজ হ্যাপেন্ড ইজিলি ইন ইউরোপ। কি বলেছি? দ্য ডেভেলপমেন্ট ইজ হ্যাপেন্ড ইজিলি ইন ইউরোপ, ইউরোপে ডেভেলপমেন্টটা ইজিলি ঘটে, এইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু এই জায়গাটা থেকে আপনারা জানেন যে অ্যাক্টিভ এবং প্যাসিভের কিছু জায়গা আছে, তো এইটা থেকে এটাকে অ্যাক্টিভে নেওয়া হয়েছে। আমি যদি অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারটাকে একটু আপনাদের সামনে চোখের সামনে তুলে ধরি, ধরেন কথা কথা অ্যাক্টিভ এবং প্যাসিভ, রাইট? আমি আর একটু সরিয়ে নিই। এখানে আমরা যদি বলি জিনিসটাকে এরকম একটা ছক করে আমরা দেখাই, ফর এক্সাম্পল অ্যাক্টিভ একটা ভাগ, আর বা আমরা যদি এটাকে দেই প্যাসিভ একটা ভার্ব, একটা ভাগ আর কি, সরি। সো আপনি যখন অ্যাক্টিভে লিখছেন, লাইক আপনি লিখছেন ফর এক্সাম্পল আমি যদি বলি হ্যাপেন, হ্যাপেন না হয় এটা কি হচ্ছে? হ্যাপেন্স, মানে হ্যাপেন অর হ্যাপেন্স যাই হোক না কেন, এইটা একটা বিষয়। প্রেজেন্টে হলে কি হবে? হ্যাপেন্স। ফার্স্টে হলে কি হবে? হ্যাপেন না হয়ে কি হবে? হ্যাপেন্ড, তাই না? আচ্ছা ফিউচারে গেলে কি হবে? উইল হ্যাপেন, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াসে গেলে কি হবে? ইজ হ্যাপেনিং, ইজ হ্যাপেনিং। ফার্স্টে গেলে কি হবে? ওয়াজ, ফার্স্ট কন্টিনিউয়াসে গেলে ওয়াজ হ্যাপেনিং। পারফেক্টে গেলে কি হবে? হ্যাজ হ্যাপেন্ড, তাই না? আপনাদের তো মনে আছে টেন্সের ব্যাপারগুলো, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াসে গেলে কি হবে? ধরেন অথবা আপনি বললেন যে মোডালসে গেল যে ডেভেলপমেন্ট মেই হ্যাপেন, ডেভেলপমেন্ট মেই হ্যাপেন, ডেভেলপমেন্ট হঠাৎ মানে হওয়া উচিত, ডেভেলপমেন্ট শুড হ্যাপেন। তো এই জিনিসগুলোই তো আসলে অ্যাক্টিভে বলা হয়।
কিন্তু এটাই যখন প্যাসিভে আসে তখন বিষয়গুলো কি হয়, তখন বিষয়গুলো হয় হ্যাপেন থেকে এটা কি হবে, আপনারা জানেন প্যাসিভের মূল বিষয়টা হচ্ছে কি হবে, V3 হবেই, তার আগে এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং যে কোনো একটা হবে। তাহলে আপনি প্রথমে চিন্তা করেন প্যাসিভের বিষয়টা তো আপনি এখানে সামনে দিলেন যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা নিয়ে কোনো কথা নাই। প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এটা আসলে হ্যাপেন না হয়ে এটা হ্যাপেন্ড হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু সামনে কি হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং যে কোনো কিছু তো একটা হবে। তো প্রেজেন্টে তো আর আসলে ওয়াজ ওয়ার হওয়ার সুযোগ নেই, প্রেজেন্টে তো আসলে এখানে প্রেজেন্ট আছে, এখানে তো কন্টিনিউয়াস হওয়ারও কোনো সুযোগ নাই। যে ইজ হ্যাপেনিং তার মানে এখানে আইএনজি হওয়ারও কোনো সুযোগ নেই। তাহলে এখানে বিষয়টা কি, এখানে হচ্ছে প্রেজেন্টের ফর্মটাতে কি হয়, এম ইজ আর হয়। তো এটার সাথে আসলে ডেভেলপমেন্টের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা কি হবে, ইজ হ্যাপেন্ড। বেশি দূরে গেল না, ঠিক ভদ্র হই আমরা। আমরা যদি বলি ইজ হ্যাপেন না হয় কি হবে, ইজ হ্যাপেন্ড। কি বললাম, ডেভেলপমেন্ট ইজ হ্যাপেন্ড, ডেভেলপমেন্ট ইজ হ্যাপেন্ড, রাইট? সো ডেভেলপমেন্ট ইজ হ্যাপেন্ড। সো আমি যদি বলি যে তাহলে এখানে যখন শুধু হ্যাপেন্ড ছিল তখনও তো আসলে এটা হ্যাপেন্ডই হবে, কারণ এখানে একটা জিনিস নিশ্চিত, সবগুলোই এখানে হ্যাপেন্ড হবে। কেন? কারণ V3 লাগবে। আর প্যাসিভে গেলে সেক্ষেত্রে কি হবে, এখানে হ্যাপেন্ড ছিল, অ্যাক্টিভে হ্যাপেন্ড, প্যাসিভে গেলে কি হবে, ওয়াজ হ্যাপেন্ড। অ্যাক্টিভে উইল হ্যাপেন্ড, প্যাসিভে গেলে কি হবে, উইল বি হ্যাপেন্ড। অ্যাক্টিভে দেখা যাচ্ছে আপনারা জানেন ইজ হ্যাপেনিং, সো এখানেও দিন শেষে আসলে হ্যাপেন্ডই হবে। কিন্তু সামনে কি হবে, সামনে জিনিসটা হবে হচ্ছে যে ইজ, আপনারা জানেন ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বটা কি, মূল ভার্বটা ইজ, এটার সাথে তার মানে বি হচ্ছে মূল ভার্ব, তাহলে কি হবে, ইজ বিং হ্যাপেন। এগুলো আমরা আগে ব্যাখ্যা করেছি। হ্যাঁ, মিস সোনিয়া কেবল জয়েন করলেন, দেরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনাদেরও তো দেরি হয়েছে। হ্যাঁ ঠিক ঠিক আছে। তাহলে আপনি বললেন যে ওকে, তাহলে আপনি বললেন ইজ বিং হ্যাপেন, রাইট? তাহলে আপনি সেক্ষেত্রে কি বলছেন যে আমি যদি বলি ডেভেলপমেন্ট ইজ বিং হ্যাপেন, আর যখন ফার্স্টে যাবে তখন কি হবে, এই তো এই হ্যাপেন্ডই থাকবে জিনিসটা। আমি যদি বলি আহারে ওয়াজ বিং হ্যাপেন্ড, কি বলেছি, ওয়াজ বিং হ্যাপেন্ড, রাইট? তারপর আমরা যদি বলি হ্যাজ হ্যাপেন্ড, ওয়াজ বিং হ্যাপেন্ড, তারপর এখানে কি হবে, এখানে হ্যাজের জায়গায় কি হবে, ফার্স্টে গেলে ফার্স্টে না, সরি, এখানে হ্যাজ হ্যাপেন না হয় কি হবে, হ্যাজ বিন। কারণ আপনারা জানেন হ্যাজের পরে যে মূল ভার্বটা আসলে কি, প্যাসিভের ক্ষেত্রে অ্যামিজার, এই অ্যামিজার যখন প্রেজেন্টে হয় অ্যামিজার ফার্স্টে গেলে ওয়াজ আর, ফিউচারে গেলে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর ইজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বটা তো বি, ওই অ্যামিজার নিয়েই তো কথা হচ্ছে, তাই না? এটাকে দেখিয়েছি। হ্যাঁ, তাহলে আপনি কি বলেন, হ্যাজ হ্যাজ বিন হ্যাপেন্ড, কি বললাম, হ্যাজ বিন হ্যাপেন্ড। তাহলে আপনি কি বললেন যে হ্যাজ বিন হ্যাপেন্ড, আর মেই যখন আছে তখন কি হবে, যে কোনো কিছুতে একটা কিছু লাগবে, তাই না, মে বি হ্যাপেন্ড। তো এইটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভের যে বিষয়টা। শুড হলে তখন কি হবে, শুড বি, তখন কি হবে, শুড বি হ্যাপেন্ড, তাই না? এই তো অ্যাক্টিভ আর প্যাসিভ, দেখেন একই জিনিসই, জাস্ট যে জিনিসটা থাকবে যে এখানে উইল থাকলে উইল বি হবে, হ্যাপেন থাকলে যখন ফার্স্ট ফর্মে আছে তখন ওয়াজ, কারণ প্রেজেন্টে নর্মালি হ্যাপেন হয়, ফার্স্টে গেলে ওয়াজ আর হয়। যেমন আপনি বললেন যে হি সাবমিটেড দ্য ডকুমেন্ট, সাবমিট করেছিল, যখন আপনি প্যাসিভ করবেন দ্য ডকুমেন্ট ওয়াজ সাবমিটেড, সাবমিট করা হয়েছিল, কে করেছে, আই ডোন্ট নো, ইট ওয়াজ নট মেনশনড, রাইট? ইট ওয়াজ নট মেনশনড, রাইট? সো দ্যাটস দ্য থিং। তো আমি যদি বলি in that case okay, all right, so you got it, ladies and gentlemen? তো আমরা যদি বলি ওকে, নিপা বলছে সকাল থেকে ইলেকট্রিসিটি নাই, ওয়াইফাই এর অবস্থা খারাপ, এটা কোনো কথা? হ্যাঁ, ওকে ফাইন। শাহিনা সুমি বলেছে স্যার আপনার লিডারশিপ ক্লাস দেখে নিজেকে চাপে ফেলেছি, আপনি যেমন আপনার স্যারকে চাবি রিং আচ্ছা গিফট দিয়েছিলেন, আমিও আপনাকে দিতে চাই। আল্লাহ পাকের কাছে আপনার নিখাত চাইছি, আমার বাবা বেঁচে থাকতে যেমন অনুপ্রেরণা দিত আপনি তার অনুপ্রেরণা দিয়েছেন।
শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের প্রত্যেকেরই জীবনে আসলে পরিবর্তন আসবে। আমরা যেমন আচ্ছা, মানুষের ব্রেন কিভাবে কাজ করে বলেছিলেন, অনেক জায়গায় আছে বলেছিলেন। এখন চাপ মনে হলে আপনার কথা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন মাই লাইফ, হাম্বলনেস অ্যান্ড পার্সোনালিটি। মাশাল্লাহ, আপনার ক্লাস শুনে অনেক কান্না করেছিলাম। আচ্ছা, দ্যাটস গ্রেট। আসলে গতকাল আমাদের একটা ব্যাচে এরকম হয়েছে যে ওনার একেবারে ছোটোবেলা থেকে উনি ওনার বাবার সাথে ওনার প্রচুর প্রবলেম। উনি বাংলাদেশ আর্মিতে আছেন, তো ওনার প্রচুর প্রবলেম এবং ওনাকে সবাই ভুল বোঝে। তো আমরা কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিলে উনি 18 ব্যাচে ছিলেন, যেটারই আপনার রেকর্ড ব্যাকআপ অনেকে দেখছেন। তো আমি স্বাভাবিকভাবে তখন বলেছিলাম যে এটা কোনো ব্যাপার না, এগুলো সব সলভ হয়ে যাবে। সে জিজ্ঞাসা করেছিল কোর্সে আগে সলভ হবে কি না, তা তো আমি জানি না, বাট আমি যা বলি তাতে অনেকের অনেক প্রবলেম সলভ হয়। গতকাল সে নক করেছে যে স্যার, আমি লাস্ট কয়েক মাস ধরে মানে আমি এই মানুষ এখন আমাকে বলে যে এই তুমি কি ওই অমুক, মানে যার রাগ ছিল এইরকম লেভেলের, যার রিয়াকশন ছিল এইরকম, কোনো স্যাক্রিফাইস ছিল না, বাবার সাথে তার কথায় কথায় লাগতো, বাবার সাথে মানে তার পৃথিবীতে সব থেকে শত্রু ছিল বাবা। এখন সে তার কমিউনিকেশনের স্ট্র্যাটেজি শুধু চেঞ্জ করেছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন চেঞ্জ করেছে। এখন সে বললে তার বাবা আর কারো কথা শুনে না, শুধু সে বললেই শুনে যার সাথে লাগালাগি ছিল। তো মানুষের আসলে ব্যাপারটা হচ্ছে যে বড় একটা বিষয় হলো যে যখন মানুষ জানবে না, নিজের মতো করে চলবে, তখন যেটা হয় কি যে তখন তো আসলে তার ফেইলিয়ারটা অনেক কাছাকাছি চলে আসে বলতে। কারণ অন্যরা শিখছে, মানে ধরেন আপনি শিখছেন আর একজনও শিখছে, আপনি বেশি শিখছেন আর একজন কম শিখছে, তো সে শেখা সত্ত্বেও আপনার থেকে পিছিয়ে পড়বে। ব্যাপারটা বুঝতে পেরেছি? সো দ্যাটস দ্য থিং। সো আমি স্বাভাবিকভাবে বলি যে আমাদের কেন আমরা বলি যে স্কিল সেটের আমাদের বেস্ট কোর্স হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল। দেখেন এখানে যারা আছে অনেকেই কিন্তু কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল এই ব্যাচে সবাই করে নাই। রিজন দেখে ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট যে নতুন কিছু শিখবো, এটার একটা আকাঙ্ক্ষা, এটা একটা অনেক বড় বিষয়। আমরা এক ভাইকে চিনি, উনি একটা সময় কুয়েটে পড়াশোনা করেছেন সেই শুরুর দিকের। তো উনি বুয়েটে চান্স পায় নাই। বুয়েটে চান্স পায়নি বলতে বুয়েটে ওয়েটিংয়ে ছিল বা কিছু একটা, কিন্তু উনি কুয়েটে চান্স পেয়েছে। তখন পরীক্ষাগুলো সব ওই সময়টাতে আলাদা আলাদা হতো আমাদের, হ্যাঁ। তো আমি যদি বলি যে কুয়েটে উনি চান্স পেয়েছেন, অ্যান্ড কুয়েটে চান্স পাওয়ার পরে কিন্তু ওনার অবস্থাটা এরকম ছিল যে উনি ওখান থেকে ষষ্ঠ হলো ব্যাচের, পঞ্চম পর্যন্ত একটা ওনার যেটা ইন্টারেস্টের জায়গা ছিল সেই জায়গাটাতে পঞ্চম পর্যন্ত ওই রিসার্চটা প্রজেক্ট ডান হয়ে যায়, কিন্তু উনি ষষ্ঠ হওয়ার কারণে পায় না, অল্পের জন্য। তারপর ওনার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ওনার পড়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা। তো এই জিনিস পড়তে পড়তে মানে চাইতে চাইতে উনি ইউএসএতে অ্যাপ্লাই করে লেগে থাকে। ফ্রেন্ডরা বলে আরে তোর দ্বারাই হবে না, কত কিছু। কিন্তু দিন শেষে সে ওই যে কন্টিনিউয়াস লার্নিং, তার ফ্রেন্ডরা অনেকে ভালো জায়গায় গেছে, কিন্তু উনি কন্টিনিউয়াস লার্নিংয়ে ছিল। একটা সময় জব পেয়ে গেলে বা যে কোনো কিছু গেলে মানুষ নতুন আর কিছু শিখতে চায় না। তো এরপরে যখন সে আমি যদি বলি যে এরপর যখন সে আগাতে থাকে, একটা সময় পরে যে সে 12 থেকে 14 বছরে তার অবস্থাটা এরকম হয়, সে 200+ সার্টিফিকেশনস অ্যাচিভ করে। এবং আজ থেকে আরও 7-8 বছর, 10 বছর, 7-8 বছর আগে উনি আয়ারল্যান্ডের সোনি এরিকসনের কান্ট্রি ডিরেক্টর ছিলেন। এখন কী অবস্থায় আছে জানি না। কিন্তু ব্যাপারটা হলো যে স্বাভাবিকভাবে আমি যদি বলি মানুষের যে চেঞ্জটা, তো চেঞ্জের জন্য শিখতে হয়। আর একটা মজার বিষয় আছে, মানুষ কখন হতাশ হয়, একমাত্র মানে দুইটা কারণ মানুষ হতাশ হয় তখনই, এক যখন সে শেখা ছেড়ে দেয়, দুই যখন সে প্রার্থনা ভুলে যায় টু অলমাইটি, সৃষ্টিকর্তার সাথে যখন তার কোনো কানেকশনস তৈরি না হয়। নাম্বার টু, মানে এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। অ্যান্ড ফার্স্ট আমরা বলেছি যখন সে শেখা ছেড়ে দেয়। এই দুইটা জিনিস আপনার জীবনে মেনটেন করেন, লার্ন এভরিডে, প্রে এভরিডে, আপনি দেখেন আপনার লাইফে কী চেঞ্জ আসছে 6 মাস পর। জাস্ট এই দুইটা কথাই মানেন পুরো কোর্স থেকে। যদি আজকের এই লাইন তো আসলে আমি সিএলএসেও বলি নাই, তাই না? যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে বলেছে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, এই বইটা কীভাবে পড়তে হয় যদি একটু চ্যাপ্টার ওয়াইজ বুঝে দিতেন তাহলে বইটা পড়তে অনেক সুবিধা হতো। আমি 150 পেজ শেষ করেছি। এখন কথা, হ্যাঁ, এটা আমরা বলি নাই, এটা কি সজীব আমরা বলি নাই? এটা বলেন তো, এটা কি আমরা বলি নাই হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার কীভাবে পড়তে হবে? দেখেন আমি অ্যাক্টিভ আর প্যাসিভ বুঝালাম, হ্যাঁ। এখন আমি একটু খুব দ্রুত চলে আসি, আমাদের কাজ হচ্ছে দেখেন সেক্ষেত্রে দ্য ডেভেলপমেন্ট ইজ হ্যাপেন্ড ইজিলি। তার মানে আমরা যদি বলি কোয়াজি প্যাসিভ, তাহলে জিনিসটা কি?
কোয়াজি প্যাসিভ জিনিসটা হচ্ছে যে অবজেক্টটি যখন সাবজেক্টের মতো কাজ করবে, হোয়াট আই সেড, অবজেক্টটি যখন সাবজেক্টের মতো কাজ করবে। কোয়াজি প্যাসিভ জিনিসটা কি, অবজেক্টটি যদি সাবজেক্টের মতো কাজ করে, তার মানে সরি, এটা এটা অবজেক্ট, এই অবজেক্টটি যদি সাবজেক্টের মতো কাজ করে, কি বললাম, অবজেক্ট যখন নিজেই সাবজেক্ট হয়ে যায় তখন সেটা হচ্ছে কোয়াজি প্যাসিভ। তার মানে আপনি ফর এক্সাম্পল আপনি বললেন একটা বাক্য যেটা আমাদের কমন খুব বাক্য, যেমন আমরা কি বলি, হানি টেস্টস সুইট, হানি টেস্ট সুইট, মানে কি হয়, মধু মিষ্টি, তাই না? এটাকে যখন আপনি প্যাসিভ করেন, আপনারা বলেন হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। আরে এত এরকম করে করা যায়, কিন্তু এটা সহজ কথা, এটা টেস্ট আছে না, আপনাকে তো একটু আগে বলেছি এটা এইরকম আছে। তো আপনি দেখেন, এটা যদি টেস্ট হয়, হ্যাপেন্স এখানে হয়েছে, তাহলে ইজ হ্যাপেন, তাহলে টেস্ট এখানে আছে, কি হবে, ইজ টেস্টেড, শেষ। আপনার এই যে আপনি কোয়াজি প্যাসিভ আকারে এখানে আছে, এটা তো আসলে একটা অবজেক্ট, এই অবজেক্ট নিজেই সাবজেক্ট হয়ে গেছে, কারণ সে আই টেস্টেড হানি অর আই টেস্ট হানি, আমি হানি টেস্ট করি, আমি করি, দ্যাটস ফাইন, আপনি করেন, দ্যাটস ওকে, রাইট। কিন্তু এটাকে সরাসরি আপনি কিন্তু বলতে পারেন এই যে ইজ টেস্টেড, হানি ইজ টেস্টেড সুইট, তাহলে এইটা না হয়ে আপনি কি বলছেন, হানি টেস্ট সুইট। হ্যাঁ, তাহলে আপনি বললেন যে আপনার পারফরমেন্স আমাকে সারপ্রাইজ করেছে। আচ্ছা, আপনার পারফরমেন্স, ইয়োর পারফরমেন্স, আমরা যদি বলি ইয়োর পারফরমেন্স, আমরা এখন একটু ট্রায়াল দিব, হ্যাঁ, যে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে করে লিখবো, যদি কোনো প্রবলেম হয় আমি ঠিক করে দিব, আপনাদের ট্রাই করতে হবে। কারণ ইয়োর পারফরমেন্স, এটা কি কোনো ব্যক্তি না বস্তু, এটা কিন্তু কোনো ব্যক্তি না। কিন্তু আমি যদি বলি আপনার পারফরমেন্স আমাকে অ্যাট্রাক্ট করেছে, অ্যাট্রাক্ট করেছে মানে হচ্ছে হ্যাজ অ্যাট্রাক্টেড, তাই না, করেছে, মানে আমি যদি বলি যে তাহলে অ্যাট্রাক্ট করেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে, করেছে, খেয়েছে, গিয়েছে, দেখেছে, শিখেছে, তাই না? তাহলে ইয়োর পারফরমেন্স হ্যাজ অ্যাট্রাক্টেড মি, your performance has attracted me. The question comes, your performance, এটা কি সাবজেক্ট? এটা তো কোনো ব্যক্তি না, এটা সাবজেক্টের রূপেই আছে এখানে, কিন্তু এটা তো কোনো ব্যক্তি না, এটা তো বস্তু। তো যখন অবজেক্ট নিজেই সাবজেক্ট হয়ে যায় তখন সেটা হচ্ছে কোয়াজি প্যাসিভ, কারণ এই স্ট্রাকচারের দিক থেকে সে কিন্তু অ্যাক্টিভ। কারণ আপনি জানেন হ্যাভ হ্যাজ এগুলো হওয়ার পরে, আপনি জানেন হ্যাভ হ্যাজ এগুলো হওয়ার পরে বিষয়টা যেটা হয় যে হ্যাভ হ্যাজ যখন হচ্ছে তারপর V3 হচ্ছে, তার মানে তো এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা যদি মানে প্রেজেন্ট, আমি যদি বলি এটা প্যাসিভ হতো তাহলে হ্যাজ বিন অ্যাট্রাক্টেড হতো, ঠিক আছে? সো আপনার পারফরমেন্স অ্যাট্রাক্টেড হয়েছে, তখন কি বলেন, ইয়োর পারফরমেন্স হ্যাজ বিন অ্যাট্রাক্টেড। সো হয়েছে করে, আমি যদি বলি হয়েছে, হয়েছিল, হবে, এগুলো নিয়ে তো আমরা প্যাসিভ দেখেইছি, তাই না? তাহলে কোয়াজি প্যাসিভ দিয়ে একটু আমরা লিখি। ফর এক্সাম্পল আপনি বললেন যে যেমন আপনি বললেন যে আপনার আপনার অ্যাক্টিভিটিস তো আসলে আমাকে বিপদে ফেলেছে। আচ্ছা, অ্যাক্টিভিটিসের কি কোনো ক্ষমতা আছে বিপদে ফেলা? এটা তো কোনো একটা ব্যক্তি, কিন্তু আমরা ইয়োর অ্যাক্টিভিটিস এই অবজেক্টকে আমরা সাবজেক্ট বানিয়ে দিলাম, কি লিখলাম, ইয়োর অ্যাক্টিভিটিস আমাকে বিপদে ফেলেছে, মানে বিপদে ধরেন দিয়েছে, তাহলে অ্যাক্টিভিটিস হ্যাভ হবে না হ্যাজ হবে? ইয়োর অ্যাক্টিভিটিস হ্যাভ, এগুলোকেও ভার্ব করা যায়, ট্রাবল, ট্রাবল থেকে কি হবে, ট্রাবলড। ইয়োর অ্যাক্টিভিটিস হ্যাভ ট্রাবলড মি, মানে আমাকে বিপদে ফেলেছে। বলতে পারেন না একটু দেখি দেখি একটু ডিফারেন্ট, এই যে হানি ইজ টেস্টেড সুইট এগুলো বাদ দিব, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আপনি এগুলো চিন্তা করবো না, আমরা একটু দারুণ দারুণ পজিটিভ, মানে আমাদের নিজেদের প্রয়োজনে লাগে এরকম, এরকম অনেক কিছু আছে। আপনি বলেন দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, হ্যাঁ, তাহলে আমি যদি বলি দ্য হাউস ইজ বিল্ডিং, মানে হাউসটা বিল্ডিং হচ্ছে, বিল্ড হচ্ছে, তাহলে এই হাউস কি নিজে নিজে হচ্ছে? এই হাউস তো নিজে নিজে হচ্ছে না, তার মানে এটা অবজেক্ট হলেও এটা আসলে সাবজেক্টে চলে গেছে, কারণ অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, এটা আসলে হওয়ার উচিত ছিল কি, দ্য হাউস
দ্য হাউস ইজ বিং বিল্ট, এইটা হওয়ার কথা ছিল না? দ্য হাউস ইজ বিং বিল্ট এটা হওয়ার কথা ছিল, কিন্তু এইটা না হয়ে কি হয়েছে? বুঝতে পেরেছি কি? এটা না হয়ে কি হয়েছে? ইয়োর অ্যাক্টিভিটিস হ্যাভ ট্রাবলড মি। হ্যাঁ, সো আমরা যদি বলি ইয়োর অ্যাক্টিভিটিস হ্যাভ ট্রাবলড মি, হ্যাঁ, সো ইয়োর অ্যাক্টিভিটিস হ্যাভ ট্রাবলড মি। শ্যানন, কথা হচ্ছে আমি যেটা বলবো সেটা যদি আপনারা বলেন তাহলে ঘটনা কি হলো? You'll have to add something different that is not mentioned here, right? So আমি যদি বলি your performance has attracted me, honey is taste sweet, your activities have troubled me, আমি একটু ডিফারেন্ট কিছু দেখছি। শ্যানন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে, শ্যাননের ওইটার কথা বলবে। সজীব যে ব্যাকগ্রাউন্ডে আছে সজীব সেইটার কথা বলবে, রাইট? সো এখানে যদি সোনিয়া রহমান যে ব্যাকগ্রাউন্ডে আছে বা যে ইন্টারেস্টের লেভেল আছে উনি ওটাতে যাবেন, রাইট? নিপা যেটাতে আছে নিপা সেটার কথা বলবে, রাইট? সো আমি যদি বলি যে তো যারা যারা এখানে ফর এক্সাম্পল মিস সুমি উনি আছেন, উনি যেটা বলবেন উনি ওনার ব্যাকগ্রাউন্ডের কথা বলবেন। সো প্রত্যেকে, মিস্টার উজ্জ্বল সাহা আছে উনি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের ওইটার কথা উনি এক্সাম্পল দেবেন। তো যার যেটা ব্যাকগ্রাউন্ড, যার যেটা নিয়ে কাজ করি আমরা, হ্যাঁ, সেইটাকে থেকে একটা এক্সাম্পল চিন্তা করব। জাস্ট মাথায় রাখবো সাবজেক্টের জায়গায় যে আছে সে আসলে অবজেক্ট হবে, কিন্তু পারফর্ম করবে অ্যাজ সেম অ্যাজ লাইক সাবজেক্ট। ডাইরেক্ট দ্য হাউস ইজ বিং বিল্ড, এটা তো প্যাসিভ হয়ে গেল, আমরা তো প্যাসিভ শিখবো না। তার মানে কোয়াজি প্যাসিভ, প্রথমে একটা জিনিস মাথায় রাখি, কোয়াজি প্যাসিভ জিনিসটাও কিন্তু আসলে অ্যাক্টিভ। এই যে কোয়াজি প্যাসিভ এই জিনিসটাও কিন্তু আসলে এক ধরনের অ্যাক্টিভ। তার মানে কোয়াজি প্যাসিভ জিনিসটা কিন্তু আসলে এক ধরনের অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ স্ট্রাকচারে তো সে অ্যাক্টিভ। আপনি বললেন স্যার এটা তাহলে কোয়াজি অ্যাক্টিভ কেন হলো না, কোয়াজি প্যাসিভ কেন হলো? কারণ এটা দিন শেষে স্ট্রাকচারে সব অটোমেটিক অ্যাক্টিভ, তাকে আর অ্যাক্টিভ বলতে হবে না, কিন্তু সে সেন্সটা কি করে। যেমন আপনি বললেন প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, আচ্ছা ফিউচার কেন লিখতে হলো? কি কারণ প্রেজেন্ট ইন্ডিকেট করে ফিউচার, তাহলে আপনি এটার ব্যাপারটা এরকম হয় অ্যাক্টিভ ইন্ডিকেটিং প্যাসিভ, আপনি এটাকেও বলতে পারেন অ্যাক্টিভ ইন্ডিকেটিং প্যাসিভ। কিন্তু এগুলো তো আসলে কোনো গ্রামাটিক্যাল টার্ম না, এগুলো বানানো, কিন্তু এই কোয়াজি প্যাসিভ টার্মটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টার্ম। কিন্তু আপনার প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল টার্ম না, এটার মূল কথাটা হচ্ছে প্রেজেন্ট দ্যাট ইন্ডিকেটস ফিউচার, মানে যে জিনিসটা আসলে ফিউচারকে ইন্ডিকেট করে, নির্দেশ করে, সেটাই। এই তো তাহলে আপনি যেমন দ্য বুক সেলস ওয়েল, বই তো নিজে নিজে নিজেকে সেল করে না, তাই না? দ্য বুক সেলস ওয়েল। যেমন আপনি বললেন যে ফর এক্সাম্পল ট্রাভেলিং গিভস মি ইমেন্স প্লেজার। আচ্ছা ট্রাভেলিং তো কোনো ব্যক্তি না, ট্রাভেলিং গিভস মি ইমেন্স প্লেজার। আপনি দেখেন আমাদের রাইটিং আইএলসের প্রস্তুতি নেন বা যাই কিছু বলেন, খুব দারুণ। এই যে দিস পেন রাইস ওয়েল, এগুলো না আপনার প্রয়োজনীয় রিয়েল লাইফে যেগুলো কাজে লাগে সেগুলোকে বলেন। এই কলমটা খুব ভালো লেখে, কথা ঠিক আছে, কলম তো কোনো ব্যক্তি না, হ্যাঁ। তো সেক্ষেত্রে হয়, এরকম হয়, হ্যাঁ। তবে আমরা একটু দেখতে চাচ্ছি একটু ডিফারেন্ট। যেমন কিছু কিছু জিনিস আছে যা প্যাসিভে না করলে কোনোভাবেও হবে না। কিছু জিনিস আমরা কোয়াজি প্যাসিভের মাধ্যমে আনতে পারি, কিন্তু কিছু জিনিস প্যাসিভের মাধ্যমে ছাড়া হবেই না, ঠিক আছে? এখানে কিন্তু আমি অনেকের দেখেন এক নিতাই 2টা বাক্য লিখে ফেলছেন, শ্যানন 2টা বাক্য লিখে ফেলছেন, যেগুলো আমি বলছি ওগুলোই কপি করছেন, নতুন করে কিছু বলেন নাই, কিন্তু বাকিরা কেন ট্রাই করছেন না? ট্রাই তো করতে হবে, বিকজ ইফ ইউ ফেল নো প্রবলেম, আই বি সলভিং দ্যাট, রাইট? তাই না? এটা একটা বিষয়, হ্যাঁ। তো বিষয় হলো যে আমরা তাহলে বলি যে ঠিক আছে ফাইন, আমাদের কাছে এটা মোটামুটি ডান হয়ে গেছে। আমাদেরকে একটু কমেন্ট সেকশনে যদি দুই একটা ট্রাই করে ফেলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। Nowadays your working activities have problemed me, আচ্ছা ফাইন। সো আপনার ওয়ার্কিং অ্যাক্টিভিটিস, ইওর অ্যাক্টিভিটিস বলবেন, মানে অ্যাক্টিভিটিস মানে তো কোনো একটা কাজ, ওয়ার্কিং অ্যাক্টিভিটিস হলে এটা রিডান্ডেন্সি হয়ে যাবে, বাহুল্য দোষ। একবার বললেই হচ্ছে ইওর অ্যাক্টিভিটিস। ওয়ার্কিং অ্যাক্টিভিটিস বলতে ইওর অ্যাক্টিভিটিস রিগার্ডিং প্রফেশন, এটাও বলতে পারেন, হ্যাঁ। ওয়ার্কিং না বলে ইওর অ্যাক্টিভিটিস রিগার্ডিং প্রফেশন, ঠিক আছে, রিগার্ডিং ইওর জব রেসপন্সিবিলিটিস, অনেক কিছু হতে পারে, হ্যাঁ। আওয়ার কোম্পানি হ্যাজ বিন ইমপ্রুভড, আমার কোম্পানি ইমপ্রুভ হয়েছে, লাস্ট বলা যাবে না, তাহলে হ্যাড বিন হবে, হ্যাঁ। লাস্ট মান্থ ডিউ টু ঢাকা রিভিশন, দেখেন আওয়ার কোম্পানি হ্যাজ বিন ইমপ্রুভ মানে ইমপ্রুভ হয়েছে, তার মানে কোম্পানি নিজে নিজে করে নাই, কিন্তু আমরা কি করব, অ্যাক্টিভ। আপনি বলতে পারেন আওয়ার কোম্পানি হ্যাজ ইমপ্রুভ দিস পলিসি,
আচ্ছা, কোম্পানি হ্যাজ ইমপ্রুভ, কোম্পানি তো কোনো ব্যক্তি না। তার মানে বুঝতে পারছেন জিনিসটা, যে অবজেক্ট হবে কিন্তু তার অ্যাক্টিভের সমস্ত স্ট্রাকচার সে মেনটেন করবে। জিনিসটা কিন্তু এত কঠিন না, আপনারা এত কঠিন করে কেন চিন্তা করেন বলেন তো? জাস্ট বলেছি এই প্যাসিভের জায়গাটাতে কি হয়, সামনে একটা অবজেক্ট থাকে, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও, যেমন আমাদের এখানে সাবজেক্টটা কি ছিল, ফর এক্সাম্পল আমাদের এখানে সাবজেক্টটা কি ছিল, এখানে সাবজেক্টটা ছিল হচ্ছে দ্য ডেভেলপমেন্ট। The development. So the development happens, the development is happened. The development happened, the development was happened. এইরকমই তো হবে, জাস্ট এখানে থাকলে, এই অবজেক্ট থাকলে এটা হওয়ার কথা ছিল হচ্ছে এইটা, কিন্তু এইটা না হয়ে হয়েছে এইটা। এটাই তো ব্যাপার, আর তো কোনো কিছু না। কিন্তু আপনার তারপরেও কিন্তু অনেকে এখনো জোর করে ভুল করছেন। আমি কি বলেছি, এখানে লিখে দিয়েছি একবার, অবজেক্ট থেকে সাবজেক্ট হবে। তার মানে অবজেক্টকে সাবজেক্ট, মানে অবজেক্ট তো আসলে অবজেক্টই, কিন্তু সে সাবজেক্টের রোল প্লে করবে। প্যাসিভে কিন্তু অবজেক্ট সামনে চলে আসে, কিন্তু সে কিন্তু সাবজেক্টের রোল পায় না। যেমন আপনি বলেন দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড, প্রোডাক্ট ডেলিভার করা হয়েছে, কে করেছে, নাই উত্তর, কিন্তু স্ট্রাকচার কিন্তু প্যাসিভের হয়েছে। কিন্তু এখানে কিন্তু যখন আপনি বলেন দ্য প্রোডাক্ট হ্যাজ ডেলিভার্ড, তখন তো আসলে এটা অ্যাক্টিভ হয়ে গেল, কারণ হ্যাজ বিন ডেলিভার্ড হলে প্যাসিভ হবে। তো যখনই কোনো কিছু অ্যাক্টিভ, তখন তো সে আসলে সামনে যেটা প্রথমে আছে এটা তার মানে সাবজেক্টের রোলই প্লে করেছে। বুঝতে পেরেছি কি? দ্য ল্যাপটপ ওয়ার্কস ওয়েল, এই যে ল্যাপটপ তো কোনো একটা বস্তু, একটা তো এটা ইয়ে না, তো কোনো ব্যক্তি না। হ্যাঁ, দিস মোবাইল অ্যাপ ওয়ার্কস ওয়েল ফর স্টাডি, এই যে ঠিক আছে। দ্য বুক ইজ ইউজফুল, হ্যাঁ হ্যাঁ, দিস বুক ইজ ইউজফুল, তাহলে দিস বুক ইজ ইউজফুল যখন আমি বলছি এই বইটা ইউজফুল, তাহলে এই বইটার কথা যখন আমি বলছি তখন এই বইটা তো কোনো ব্যক্তি না। গট ইট? সো আমার কাছে মনে হয় আপনারা কোয়াজি প্যাসিভের জায়গাটাকে বুঝতে পেরেছেন। আমরা কোয়াজি প্যাসিভের জায়গাটাকে এখানে আরও বলেছি, এটা আসলে কি ছিল, ইয়োর পারফরমেন্স হ্যাজ বিন অ্যাট্রাক্টেড, না বলে আমরা কি বলেছি, ইয়োর পারফরমেন্স হ্যাজ অ্যাট্রাক্টেড মি। সরাসরি অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, হ্যাঁ, কিন্তু আসলে ইয়োর পারফরমেন্স হ্যাজ বিন অ্যাট্রাক্টেড দিয়ে ফুল স্টপ হতে পারতো, কিন্তু সেটা না করে আমরা অবজেক্টকেই সাবজেক্ট করে দিয়েছি। বুঝতে পেরেছি? সো কোয়াজি প্যাসিভ আমাদের রিয়েল লাইফ বা রাইটিংয়ে একেবারে প্রচুর 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 কাজে লাগে। এটা ক্লিয়ার হয়ে থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান যে ইয়াস ক্লিয়ার। ক্লিয়ার হয়ে থাকলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। Ladies and gentlemen, all right? এখন আমরা দেখাতে যেটা চেষ্টা করব সেটা হলো, এই যে আমাদের পুরো কোর্স গেছে, আমরা জানতে চাই এই পুরো কোর্সে আমরা কি কি করেছি। প্রথম বিষয় হলো আমাদের পুরো কোর্স LWR18 হলো, এই 18 আমরা কভার কি কি করেছি। স্প্রাইট হয়েছে অনেকের, ক্লিয়ার, ফাইন। ধরেন আমরা এখন একটু দেখি যে কার কতটুকু পড়াশোনা হয়েছে, কি কি চ্যাপ্টার আমরা কভার করেছি। এটা লাস্ট ক্লাস আমি সবসময় জানতে চাই, কি কি চ্যাপ্টার আমরা কভার করেছি। ফার্স্ট অফ অল আমরা যদি বলি আমরা কি কি চ্যাপ্টার কভার করেছি, দ্য ফার্স্ট থিং, আহা, প্রথম বিষয় হচ্ছে যে আমরা চ্যাপ্টার কভার করেছি হচ্ছে, ফার্স্ট যেটা জিনিস, আমরা লং সেন্টেন্স ট্রান্সলেটিং টেকনিক, এইটার উপরে 2টা ক্লাস নিয়েছি, তাই না? তারপর আমরা কিসে ঢুকেছি, টেন্স আমরা ইন্টেন্সিভ ভাবে গেছি, হ্যাঁ, মনে হয় টেন্স 7 পর্যন্ত গেছি। হ্যাঁ, টেন্সের উপরে আমরা টোটাল মনে হয় 7টা ক্লাস নিয়েছি, হ্যাঁ, জাস্ট টেন্সের উপরেই। হ্যাঁ, এরপর আগে কি করেছি, টেন্সের পরে যে আমরা এরপর প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, প্রেজেন্ট ইন্ডিকেটিং কি কি পড়েছি আমাদেরকে দেখতে হবে না, প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার এটাকে আমরা পড়েছি। আমরা ভেরি নিয়ার ফিউচার পড়েছি। তারপর আমরা কি পড়েছি,
এরপর আমরা হচ্ছে 10,080 সেন্টেন্সেস কিভাবে বানাতে হয় আমরা দেখেছি। এরপর আর কি, এরপর আমরা পড়েছি হচ্ছে প্যাসিভ পড়েছি। প্যাসিভ ইন টোটাল সব মিলে বিভিন্ন ক্লাসের মধ্যে 7 থেকে 8টা ক্লাসে প্যাসিভ ঢুকেছে। 7 থেকে 8টা ক্লাস, 7 থেকে 8টা ক্লাস আমাদের এটা কিন্তু প্যাসিভ ঢুকেছে। সরাসরি প্রথমে একটা মাদার ক্লাস হয়েছে যে প্যাসিভের, তারপর দেখা যাচ্ছে মোডালস হয়েছে, মোডালসে প্যাসিভ হয়েছে, এটাতে প্যাসিভ হয়েছে, ওটাতে প্যাসিভ হয়েছে। সো এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমি প্যাসিভটাকে একটু আলাদা ইয়াতে লিখি। হ্যাঁ, প্যাসিভ কারণ এটা আমাদের খুব দরকারি একটা জিনিস। এরপর আমাদের এইরকম হাই ভোল্টেজ আরো কিছু জিনিস আছে, লাইক আমরা প্যাসিভের পর মোডালস শিখেছি, মোডালসের পর আমরা অব্লিগেশন শিখেছি, তারপর আমরা ইনফিনিটিভ শিখেছি, ইনফিনিটিভ, টেন্স। এই যে 5টা এক কালার দিলাম, এই কালারগুলো এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর আমরা আর কি পড়েছি বলেন কমেন্ট সেকশনে। আর্টিকেল পড়েছি, ওকে ফাইন। এরপর আমরা আর্টিকেল পড়েছি, তারপর আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমরা 3 অথবা 4টা ক্লাস আমাদের টাচ করা হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়েছি 3 বা 4টা ক্লাস। তারপর আর কি পড়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পর প্যাসিভ, তারপর আমরা যেটাকে করেছি মোডালস, অব্লিগেশনস, ইনফিনিটিভ, রাইট। আমরা জিরান্ড পার্টিসিপল পড়েছি, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল আমরা এটাকে পড়েছি। তারপর আর কি পড়েছি বলেন, একটু কমেন্ট সেকশন করেন, রাইট। জিরান্ড অ্যান্ড পার্টিসিপল আমরা পড়েছি। তারপর আমরা জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের পরে আমরা কন্ডিশনালস পড়েছি, আমরা কজেটিভ পড়েছি, আমরা কানেকটিভস পড়েছি, তাই না, কানেকটিভস পড়েছি। তারপর আর কি, কানেকটিভস পড়েছি, মানে তাহলে ওই যে অ্যাজ এ রেজাল্ট ওয়াজ আর অথবা অ্যাজ ডট ডট কমা সো, তারপর আমি যদি বলি যে এইটা ওইটা বিভিন্ন কিছু যখন আমরা এইটা ডট ডট কমা ওইটা ডট ডট কমা বললি। স্টোরি রাইটিং আছে, স্টোরি রাইটিং আর একটু পরে আসবে। সো এরপর আমরা গ্রামারের আর কি কি পার্ট, ফর এক্সাম্পল এই যে আজকে পড়লাম কোয়াজি প্যাসিভ, এটাও আমরা পড়েছি। হ্যাঁ, তারপর আমরা পাংচুয়েশন পড়েছি, তারপর আমরা সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা পড়েছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি ক্লজ আমরা পড়েছি। আর কি পড়েছি বলেন, খাতা টাতা খুঁজে পাচ্ছেন না, আর কি পড়েছি দেখান, আর কি পড়েছি বলেন। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপর এক এক করে টপিক, এটাকে দেখলেই আপনারা বইপত্র দেখলেই তো মানে খাতাপত্র দেখলে বা ক্লাসে স্ক্রল করলেও দেখতে পারবেন। এরপর আমরা পড়েছি হচ্ছে ফর এক্সাম্পল আমরা আইডিয়া জেনারেশন পড়েছি। আইডিয়া জেনারেশনের উপর আমাদের 2টার মতো 1 বা 2টার আমাদের একটু অংশ বিশেষ আছে। আমরা পড়েছি লিটারারি টার্মস, লিটারারি টার্মস। এরপর আমরা প্যাসেজ রাইটিং পড়েছি। প্যাসেজ রাইটিং এর উপর আমাদের
3টা ক্লাস সম্ভবত হয়েছে, হ্যাঁ। এরপর আমরা প্যাসেজ রাইটিং এটা পড়েছি, তার মধ্যে আরেকটা ক্লাস হচ্ছে ইট রিপ্লেসমেন্ট। ইটের যে রিপ্লেসমেন্ট এটাকে আমরা শিখেছি। তারপর আমরা এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের টপিক সেন্টেন্স রিলেটেড, টপিক সেন্টেন্স অ্যান্ড টপিক সেন্টেন্স প্লাস বিপি, বডি প্যারাগ্রাফ কীভাবে ডেভেলপ করতে হয় টোটাল। তার মানে আমি যদি এটাকে বলি এখান থেকে আমি যদি বলি ইন্ট্রো, হ্যাঁ ইন্ট্রো, তাই না? তারপর হ্যাঁ ডিকোডিং এনকোডিং আমরা পড়েছি। সো আমরা সেক্ষেত্রে ডিকোডিং, হ্যাঁ আমরা ডিকোডিং শিখেছি, ছোট করে ফেলা, হ্যাঁ ডিকোডিং আমরা শিখেছি। আর কি শিখেছি? প্যাসেজ রাইটিং, এই সব কিছু তো হলো। আর কি শিখেছি? আর্টিকেল পড়েছি, সব কিছু, অনেকগুলো জিনিস, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে সময় গেছে। ফাংচুয়েশনস আমরা দেখেছি, কজেটিভ, কানেকটিভস। কজেটিভের ভিতরে আমাদের 2টা ভাগ আছে, হ্যাঁ কজেটিভের উপর মনে হয় আমাদের 2টা ক্লাসের মতো এরকম আছে। সো কন্ডিশনস বলতে এটা তো কন্ডিশনালস, কন্ডিশনালস, হ্যাঁ। সো আমাদেরকে বলেন আরও কি কি শিখেছি, হ্যাঁ ডিকোডিং আমরা শিখেছি, স্টোরি টেলিং শিখেছি। তো দেখেন আমাদের কিন্তু এই প্যাসেজ রাইটিংয়ের ভিতরে আমরা অনেকগুলো বিষয় চলে আসে, লিটারি টার্মস চলে আসে, হ্যাঁ তারপর রিপ্লেসমেন্ট আছে, সেন্টেন্স এনলার্জিং, হ্যাঁ কীভাবে বড় করে ফেলবো সেগুলোর বেশ কিছু টেকনিক্স আসে, হ্যাঁ এরকম অনেক কিছু, ইন্ট্রোডাকশনটা কীভাবে করব, কনক্লুশনটা কী করব, এই রকমের উপর 3 বা 4টা ক্লাস আমাদের ধ্যান হয়েছে প্যাসেজ রাইটিং, হ্যাঁ। প্রেপোজিশন নিয়ে তাই তো বলি কি জানি বাদ পড়লো, হ্যাঁ প্রেপোজিশন অফ প্লেস আমরা পড়েছি, তাই তো বলি প্রেপোজিশন অফ টাইম আমরা পড়েছি, প্রেপোজিশন অফ মুভমেন্টও আমরা পড়েছি, প্লেস, প্রেপোজিশন অফ মুভমেন্টও আমরা পড়েছি, প্রেপোজিশন অফ মুভমেন্ট। আর কি পড়েছি আমরা তাড়াতাড়ি বলেন? I couldn't the class on time due to exam, no problem। যেগুলো ব্যাকআপ আছে এটা তো নিতেও পারেন, পাশাপাশি এখনো দেখে দেখে আপনারা ক্লাস কিন্তু করতে পারবেন, রাইট? সো প্রেপোজিশন অফ প্লেস, ওকে কুল, বলেন বলেন আর কি পড়া হয়েছে? প্রেপোজিশন অফ প্লেস, প্রেপোজিশন অফ টাইম, আরও কি কি যেন পড়ানো হয়েছে এই মুহূর্তে আর মাথায় আসছে না, হ্যাঁ প্রেপোজিশন আমরা পড়িয়েছি, এগুলোকে ডান করেছি, হ্যাঁ আরও কিছু কিছু মনে হয় জিনিস আছে, এছাড়াও আরও থাকতে পারে, হ্যাঁ তারপর ছোট ছোট জিনিসগুলোতে আরও গ্যাপ, যেমন প্যাসিভ আমরা ঘুরে ফিরে সবগুলোতেই ঢুকিয়েছি, হ্যাঁ একটু একটু করে প্যাসিভ সেই জিনিসগুলোকে কভার আপ করা। তাহলে দেখেন এই যে টোটাল আপনি একটা আইডিয়াস পেয়েছেন, টোটাল একটা অবস্থান আপনার তৈরি হয়েছে, এই সব কিছু মিলে আপনার যে ইমপ্রুভমেন্টের জায়গাটা, হ্যাঁ এই ইমপ্রুভমেন্টের জায়গাটাতে আসলে আপনি কোথায় আছেন, যে আপনি ধরেন এই প্যাসেজ রাইটিং সব কিছু এগুলোকে স্টেপ বাই স্টেপ ধরে, আমরা তো 6 মান্থসের একটা গাইডলাইন এখন দিব একটু পরেই, হ্যাঁ তো 6 মান্থসের গাইডলাইন দিলেও আমরা প্রথম যে জিনিসটাকে বলি যে আপনি যদি এই পুরো দস্তুর সব কিছুকে রিভাইজ না করেন, যেমন এই যে জিনিসগুলো আমরা যা যা পড়েছি আপনারা একটা স্ক্রিনশটও রাখতে পারেন, এতগুলো জিনিস আমরা পড়লাম, এই জিনিসগুলোর উপর কি আপনার পুরো দস্তুর কন্ট্রোল আছে? এই জিনিসগুলোর উপর আপনার পুরো দস্তুর কন্ট্রোল আছে কিনা? যদি না থাকে তাহলে আপনার কিভাবে রাইটিং খুব ভালো হবে মাই ডিয়ার্স, ইজন্ট ইট? হ্যাঁ প্রচুর এক্সেপশনস আমরা শিখেছি, এক্স্যাক্টলি এটাও লেখা যায় যে অনেক ব্যতিক্রম, এইটা হলে এইটা, ওইটা হলে এটা, প্রত্যেকটা টপিকেই ছিল, হ্যাঁ সে এক্সেপশনসটা তো আর এইরকম দিলে হবে না, অন্য একটা কালার, যেমন আমরা একেবারে ঠিক জিনিস ধরছেন, এক্সেপশনস, অনেক এক্সেপশনস আমরা শিখেছি, ঠিক আছে, বিশেষ করে প্রিপোজিশন বলেন, এটা বলেন, ওটা বলেন, হ্যাঁ এইগুলোতে আমরা কিন্তু প্রচুর এক্সেপশনস দেখেছি, হ্যাঁ তো তাহলে সেক্ষেত্রে আমাদের এইটার উপর আপনাদের কার কি অবস্থা? দেখেন অনেকগুলো জিনিস আমরা পড়েছি, সেই জিনিসগুলোর উপর আপনার আসলে ফুল ফোর্সে কন্ট্রোল আছে কি না, আপনার আসলে ফুল ফোর্সে কন্ট্রোল আছে কি না,
দ্যাটস রিয়েলি ভেরি সিগনিফিক্যান্ট, রাইট? কিন্তু সেখানে কিন্তু একটা বিশাল একটা গ্যাপের জায়গা আমি আপনাদের প্রায় অনেকের মধ্যেই দেখি। এখন বললেন যে এখন অনেকে তো ক্লাস করেই না, তারা তো নাই, উধাও, রিভাইজ করে না। কারো কারো লেভেল আমরা এমন পেয়েছি যে দে আর অলরেডি হ্যাভিং এ ফ্যান্টাস্টিক লেভেল অ্যান্ড দে ডোন্ট নিড দিস কোর্স, দ্যাট মাইট বি, but they have found some of the learners, they have said, sir, I don't need this course, but when I was going through your class I was getting দ্য বেটারমেন্ট, বিকজ অনেক ছোট ছোট জায়গায় যেগুলো কিছু কিছু যে এই কোর্স আমার জন্য করা দরকার ছিল না, এমনি আমার মোটামুটি লেভেল আছে, কিন্তু আমার তারপরেও কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট এসেছে। কিছু জায়গায় আমি এক্সপ্লেনেশন জানতাম না, এখন আমি সেটার এক্সপ্লেনেশন জানি, রাইট? কিছু জায়গায় আমি এইটা বুঝতাম না, সেটা আমি এখন বুঝি। কিছু জায়গায় আমি কীভাবে এটাকে এনলার্জ করবো বুঝতাম না, এখন আমি সেটাকে এনলার্জ করতে পারি, রাইট? এরকম অনেকগুলো ফ্যাক্টরস আমাদের আছে, রাইট? সো আমি যদি বলি যে দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান, বেশিরভাগেরই সমস্যাটা কী হয়, এইখানে যখন জার্নিটা শুরু হয়, জার্নিটা শুরু হলে জার্নিটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক জার্নি, কিন্তু এই পৃথিবীতে নিয়মটাই এইটা যে শুরু তো সবাই করে না, শুরু অনেকেই করে কিন্তু শেষ সবাই করে না। আপনারা যে সিদ্ধান্তটাকে নিয়ে একটা কোর্স পর্যন্ত এসেছেন, দ্যাট ওয়াজ হিউজ, কিন্তু এরপরে এই যে কোর্স পর্যন্ত আপনি এসেছেন, এরপরেই হচ্ছে প্রবলেমটা হয় যে 4-5 ক্লাস যাওয়ার পরে কোনো একটা কারণ, আর আপনাদের তো এটাতে 2টা ঈদ পেয়েছে, এই কোর্সটা তো 2টা ঈদ পেয়েছে, তাই না? দ্যাটস দ্য থিং, হ্যাঁ? তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি হাউএভার থ্যাংক ইউ সো মাচ, আমরা এটাকে মোটামুটি একটা দেখেছি, আমরা 6 মান্থসের গাইডলাইন, আগামী 6 মাস আমাকে বলেন যে কারা কারা আছেন। জি স্যার, শুরু করেছি জার্নি, আগামী 6 মাস ফাটাফাটি কিছু একটাই করব। আপনাদের পুরো কোর্সের সম্পর্কে যদি মন্তব্য বা কোনো কিছু এরকম থাকে, আপনার প্লিজ আমাদের সাথে শেয়ার করুন। আমি 6 মান্থস একটা গাইডলাইন এখন দিব, বাট এরপরে আপনার যদি কোনো মন্তব্য আর আদার্স থাকে এই কোর্স সম্পর্কে, আমাদের জার্নিটা কেমন ছিল, কোনটা কেমন, হ্যাঁ, এইটা যদি আমাদেরকে একটু বলেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, সো দ্যাট উই ক্যান হ্যাভ সাম মেমোরিজ, রাইট? অ্যান্ড আমার তো আসলে ফাটাফাটি সময় আপনাদের সাথে কেটেছে, বিকজ আমি যদি বলি এখানে দেখা যাচ্ছে যে নিতাই খুব নিয়মিত ক্লাস করেছে, তারপর উজ্জ্বল সাহা একেবারে মানে ফার্স্ট হতো নিয়মিত, হ্যাঁ, ব্যস্ততা সব কিছু থাকা সত্ত্বেও। এখানে শ্যাননের দেরি হলেও শ্যানন ক্লাস করতো, সোনিয়া রহমান নিয়মিত ক্লাস করতো, মাঝে মাঝে মিস হলেও আবার ক্লাস করতো, হ্যাঁ, পরে রেকর্ড ব্যাকআপ দেখে নিত। নিপা একটা সময় খুব রেগুলার ছিল, নিপা পরে মিসটিস করেছে, হ্যাঁ। তারপর শাহিনা সুমি, উনিও রেগুলারলি রিয়েল টাইমে ক্লাস করে নাই, পিন্টুও করে নাই, পিন্টু মাঝে মাঝেই করেছে, মাঝে মাঝে আবার মিস করেছে। তারপর এখানে আরও অনেক এই ব্যাচে এমন এমন শিক্ষার্থী ছিল, যেমন তারপর মিস হালিমা ছিল, কৃষিবিদ হালিমা, উনি ছিলেন, উনি ক্লাসে নাই। তারপর এরকম আরও অনেকে ছিল যারা রেগুলারলি ক্লাস করতো, অনেকের নাম তো আমার মনে পড়ছে। আর কিছু জিনিস, আরে আপনি এই ব্যাচের, এইরকমও কারো কারো ক্ষেত্রে আছে। কিন্তু বেশিরভাগই হচ্ছে যে ড্রপ আউট হয়ে যাওয়াটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, কি আর হবে, সমস্যা নেই, ছেড়ে দিলাম। এই ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত থাকলে কিছু না কিছু আপনি এক্সট্রা কিছু জিনিস পাবেন। তো অনেকে মনে করে যে হ্যাঁ বুঝে ফেলছি, এটা এইরকমই, কিন্তু শেষের দিকে এসে আপনারা যখন প্যাসেজ রাইটিং পড়েছেন, আপনাদের অনেকের কাছে মনে হয়েছে যে স্যার গ্যাপ অনেক বেশি। তাহলে অনেকের অবস্থাটা কি, এই প্যাসেজ রাইটিং, লিটারেরি টার্মস, এই জিনিসগুলোকে একদম ধরে ধরে দেখিয়ে দেওয়া, যেগুলো কোথায় কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটা হলো যে আপনারা একটু বলতে থাকেন আপনাদের পুরো কোর্সের জার্নিটা কেমন ছিল। আমাদের এরপর আর 8:30 আমাদের কিন্তু এইটার পরে যে সন্ধ্যা 7টায় একটা ব্যাচ আছে রাইটিংয়ের, ওটাই কিন্তু 8:30টায় কিন্তু আর কোনো রাইটিং ব্যাচে আসছে না। ইউ আর দ্য লাস্ট 8:30 ব্যাচ, রাইট? এরপর কিন্তু আমার কিন্তু সব লাইভ কোর্সেসই এখন বন্ধ হয়ে গেছে। একটা জাস্ট 16 তারিখে স্পোকেন শুরু হবে, আগামী 16 তারিখে, এই একটাই, হ্যাঁ। এইটা ছাড়া কিন্তু আসলে আর মানে নাই আর কি, হ্যাঁ। ওইটাই আমরা আনতে চাইনি, বাধ্য হয়ে এনেছি, কারণ অনেক জব হোল্ডাররা ছিল যারা বারংবার বলছে আমরা তো সন্ধ্যা 7টায় করতে পারবো না, বাধ্য হয়ে আমাদের 8:30 একটা অফার করতে হয়েছে, যেটা নিয়েও আমি খুব প্যানিকড অবস্থায় আছি, কারণ স্কেজুল আর আদার্স সব কিছু মিলে অনেক কিছুই আমি আসলে মিলাতে পারছি না আর, হ্যাঁ। মানে এত বেশি প্রেশার হচ্ছে যা আমরা একবার করে মনে হয় যে স্পোকেনও আসলে যেটা আমরা লঞ্চ করতে চাই এটা কী অবস্থা, কিন্তু এটা যখন 200+ শিক্ষার্থী যখন হয়ে যেতে ধরে তখন কিন্তু আমাদের জন্য খুব প্রেশার পড়ে, যে 200-এর মতো শিক্ষার্থী হলে তখন এতগুলো মানুষকে না বলা খুব কঠিন হয়, হ্যাঁ। ঠিক আছে, এটা একটা বড় বিষয় থাকে। সো আপনারা ফিডব্যাক লিখতে থাকেন। সজীব কিছু মন্তব্য লিখেছেন, আমরা 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 6 মাসের গাইডলাইনটা এখন দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। সো আমি যদি বলি সজীব চন্দ্র বলেছে, প্রিয় স্যার
এত তাড়াতাড়ি রাইটিং কোর্সটি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, চোখের পলকেই সময় চলে গেল। প্রতিটা ক্লাস করে এতটাই মজা পেয়েছি যে আমি একটা ক্লাসও মিস করিনি। মাশাল্লাহ, সজীব চন্দ্র একটা ক্লাসও মিস করেনি। হ্যাঁ, এই কোর্সের মাধ্যমে আমার রাইটিং অনেক উন্নতি হয়েছে যা আমি লিখে শেষ করতে পারবো না। আপনার পরামর্শে আমি রাইটিং কোর্সে ভর্তি হই এবং রাইটিং আমার অনেক উন্নতি হয়েছে। আমার শিক্ষা জীবনে আপনি হলেন আমার সেরা শিক্ষক, অত্যন্ত একজন ভালো মনের মানুষ। মাশাল্লাহ, আপনার শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে কিছুটা জিনিস আপনাদের সহজ করা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, সবসময় ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ফাইন, ঠিক আছে, আপনার মন্তব্য করতে থাকেন, আমি একটু 6 মান্থসের জার্নিটাকে লিখি। 6 মান্থসের আপনার প্ল্যান। 6 মান্থসে আমি আপনাকে বলবো আপনি কোনো কোর্সে যাওয়ার দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি শুধু আপনার সাথে সময় দিবেন আমার এই গাইডলাইন ফলো করে। যদি করেন আপনি উড়বেন, না করলে যেখানে আছেন সেখানে থাকবেন না, তার থেকে আরও নেমে যাবেন। কেন? এমন একটা যুগে আমরা বর্তমানে বসবাস করছি, আপনি অনেকখানি শিখেছেন, আজকে 6 মাস 4 মাস আপনি জাস্ট স্থির দাঁড়িয়ে আছেন। আপনি তো আগে অনেক শিখেছেন, এখন স্থির দাঁড়িয়ে আছেন, আপনি দেখবেন আপনি পিছিয়ে পড়েছেন। কেন? কারণ অন্যরা অনেক এগিয়ে গেছে। নোকিয়া কিন্তু কোনো জিনিস আসলে যেটা হয় যে নোকিয়া কিন্তু কখনোই তাদের ব্যাপার যেটা ছিল নোকিয়ার কথা ছিল সিম্পল, যে আমরা কোনো ভুল করিনি, আমরা জাভাতে থাকতে চেয়েছি, জাভাতে থাকবো, অ্যান্ড্রয়েডে যাইনি, কি হয়েছে, আমরা কোনো ভুল করিনি। কিন্তু পৃথিবী খুব দ্রুত বদলে গেছে, এই বদলানোর সাথে অ্যাডাপ্ট করতে পারাটাও একটা অ্যাবিলিটি। তেলাপোকা যেমন ওই আগে থেকে এখনো রয়ে গেছে, কিন্তু অনেক বিশাল দেহি শক্তিশালী ডায়নোসর কিন্তু আর নাই। কালের বিবর্তনে সে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে নাই, সময়ের সাথে খাপ খাওয়াতে পারে নাই, রাইট? সো দ্যাটস দ্য থিং। চলেন আমরা যদি বলি সেক্ষেত্রে 6 মান্থ জার্নি, 6 মান্থ গাইডলাইন্স। 6 মাসের যে গাইডলাইন্স আছে, এই গাইডলাইন্সটা আমরা কিছু জিনিস দিই। 6 মান্থস গাইডলাইন্স। সো আমরা এটাকে তাহলে বলি যে আমাদের 6 মাসের কিছু গাইডলাইন আপনাদেরকে দিই যে কি কি করতে হবে। আসলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও কিছু জিনিস বলবো যেগুলো আপনার অন্য কোথাও সাধারণত পাবেন না, কিন্তু আপনার যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে আপনি করেন, আপনার আগামী 6 মাস পর আপনি কোথায় যাবেন এটা আপনি নিজেও জানেন না। আই রিপিট, আপনি নিজেও জানেন না। কিন্তু যে কোনো কাজ নিয়মিত করাটা কিন্তু খুব কঠিন। যারা আপনারা কমিউনিকেশন স্কিল অ্যান্ড লিডারশিপ স্কিল করেছেন তারা জানেন কিভাবে হ্যাবিট ফর্ম করতে হয়। ইভেন জেমস ক্লিয়ারের খুব বিখ্যাত বিখ্যাত বইও আছে, অ্যাটমিক হ্যাবিটস, আপনারা এটাকেও দেখতে পারেন, ফ্যান্টাস্টিক বুক, রাইট? অনেক দারুণ দারুণ বই আছে, মিরাকেল মর্নিং, হ্যালেল রোডের, রাইট? সো খালি রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়লে হবে না, রাইট? সো এরকম আরও দারুণ দারুণ সব পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, রাইট? এরকম অনেক বিখ্যাত বিখ্যাত সব বই আছে। হ্যাঁ, সো ইট দ্যাট ফ্রগ, রাইট? এরকম দারুণ দারুণ কিছু বই আছে, জাস্ট গো থ্রু দোজ বুকস, স্টার্ট রিডিং। আপনি যখন পড়া শুরু করবেন, দিজ আর ভেরি নর্মাল, কিছু ওয়ার্ডস আপনি হয়তো বা বুঝবেন না প্রথম প্রথম, বাট ওয়ান্স ইউ আর স্টার্টিং দ্য হ্যাবিটস, বিলিভ মি, it will pay you off at the end of the day. Because I can still remember many years back when I started watching Hindi movies. On the initial days, that was very tough for me to go through and to understand every single line of that. But yeah, till now I'm not understanding every single line. But in previous, that means when I was starting, right? On that time, that was very painful because I didn't understand a lot of things. But once I continued the journey, now I can understand almost 80 to 90%. Whatever the conversations they have, we can understand. Right? So that's the understanding যে আপনি যখন 2 দশক পরে দেখা যাচ্ছে যে এটা একটা জায়গায় এরকম আসে। সো এটা একটা বিষয়। হ্যাঁ, সো আমি যদি বলি যে সেক্ষেত্রে দেখেন আমরা একটু 6 মান্থসের গাইডলাইন দিই। প্রথম আমার কথা, আমার প্রথম কথা হচ্ছে 6 মান্থসের একেবারে ফার্স্ট কথাটাই হচ্ছে, আমি যেটা দিব বলেন, এইটা 6 মাস হুবহু মেনটেন করবেন। প্রথম কথা হচ্ছে রিভিশন অব দ্য টোটাল LWR18 কোর্স। এটা তো আসলে ইটসেলফ আ কোর্স। টোটাল রিভিশন অফ, আচ্ছা আমি এটা রিভিশন অফ না দিয়ে এখানে আমি দেই যা, এটা কোনো হলো কি দিচ্ছি,
আপনি বলবেন টোটাল রিভিশন, ফুল রিভিশন, ফুল রিভিশন of LWR 18, পুরো LWR 18 যেটা আছে এটার ফুল রিভিশনটাকে আপনাকে নিতে হবে একেবারে পুরোটা ফ্রেশ টু লাস্ট। বারবার দেখবেন স্যার ক্লাস তো অনেকগুলো ডিলিট হয়ে গেছে, ব্যাকআপ নেন। দেখেন আমরা বারংবারই বলি যে যেমন আমাদের স্পোকেন বলেন, আমাদের রাইটিং বলেন, অল আর লাইক মানে এগুলো সবই আমাদের একটা লস প্রজেক্ট। আমি আগেও বলেছি দুই একটা ব্যাচে যে দিস আর নট প্রফিটেবল অ্যাট, মানে আমি যদি বলি যে প্রফিটেবল এনিমোর, রাইট? এটা আমাদের কোনো কোর্সই স্কিল সেটের একেবারে লাইফ কোর্স যা কিছু আমাদের হয়েছে অল আর লস প্রজেক্টস, রাইট? আমাদের সবগুলোই লস প্রজেক্টে গেছে। হ্যাঁ, সো আমরা স্টিল আমাদের কাছে আমরা জানি যদি আপনারা কেউ বিজনেস সম্বন্ধে আইডিয়াস থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবে বুঝবেন 2020 সালের থেকে এখন তো ইনফ্লেশন রেট অনেক বেশি, তাই না? 50% ইনফ্লেশন রেট তো হয়ে গেছে। তো 2020 সালে আমি যদি বলি ওই সময় 5 বছর আগে, তখন যদি আমার কোর্স 17,500 টাকা থাকে, তখন হোয়াইট বোর্ড আমি লিখে লিখে ক্লাস নিতাম। এখন ডিজিটাল স্মার্ট বোর্ডে আমাদের ক্লাস হচ্ছে। তখন আমাদের ক্লাসের রেজুলেশন এরকম ছিল না, এখন হাই রেজুলেশন আছে 4K। ফেসবুক সর্বোচ্চ 1080 সাপোর্ট করার জন্য এটা, তাছাড়া 4K আপনারা পেতেন, কারণ 4K ক্যামেরা দিয়ে এটা শ্যুট হচ্ছে। টোটাল আগে আমাদের সেট আপ অনেক কিছু ছিল না, নয়েজ ক্যান্সেলেশন কন্ট্রোল এগুলো ছিল না। এখন আমাদের স্টুডিওর সেট আপ অ্যান্ড আদার্স সব কিছু হয়ে গেছে। তখনকার সময় দেখা যাচ্ছে যে ব্যাকআপ অনেক কিছু দেওয়া যেত না, অনেক কিছুই দেওয়া যেত না যেগুলো এখন দেওয়া যায়। হ্যাঁ, এখনও আরও অনেক কিছু ইমপ্রুভের জায়গা আছে, এটা আমরা মানছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের থেকে অনেক কিছু ইমপ্রুভ, কিন্তু কোর্স ফি কীভাবে এরকম কম হতে পারে? সো এটাকে জাস্ট একটা আমাদের হচ্ছে যে বলতে পারেন নিজের একটা মেন্টাল খোরাক। যেমন আমি তো সামনে থেকে আর অ্যাভেলেবেল না, যেমন এই ব্যাচ আপনাদের শেষ হয়ে যাবে মানে কিন্তু আমি মোটামুটি আর এই টাইমটাতে 8:30টাতে আর কোনো ব্যাচ নিচ্ছি না। তারপরেও আমাদের যেমন সেলফ আইডেন্টিটি শো কয়েকদিন আগে আমরা নেওয়া শুরু করেছি, বন্ধ করে দিয়েছি কারণ টাইম ম্যানেজ করতে পারছি না। মানে তারপরও আমার ফ্রি হতে হতে রাত 1টা বেজে যাচ্ছে, নানান ধরনের ইস্যুস আছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আমি যদি বলি যে টাফ সিচুয়েশন ছিল, রাইট? বাট স্টিল আমি যদি বলি যে এটা আমাদের ভালো লেগেছে, যেমন আমাদের সিএলএস কমিউনিকেশন লিডারশিপ স্কিল, এটা তো একটা আমাদের সিএসআর অ্যাক্টিভিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা মনে করি যে এইটা যে কেউ করলে এটা তার উপকার হচ্ছে, এই উপকারটা আমাদের ফিলিং। কারণ এই কোর্স তো আগে একটা এটা কর্পোরেটে 25,000 এবং আমাদের এটা 5,000 টাকার মতো ছিল। 4 থেকে 4,500 থেকে 5,000-এর মতো রেঞ্জ ছিল। সেটা কীভাবে এত কম হতে পারে? এগুলো আসলে কখনোই এত কম না। হ্যাঁ, এত কমে এটা খুব দারুণ হতে পারতো যদি এটা এক একটা ব্যাচে 5,000 শিক্ষার্থী থাকতো, তখন কোম্পানি প্রফিটেবল হতে পারতো। 2,000 3,000 থাকলেও কোম্পানি প্রফিটেবল হতে পারতো। 200-300-তে আসলে কিছু হয় না, যে ফি অ্যান্ড আদার্স, রাইট? সো দ্যাটস দ্য থিং। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের আসলে চাওয়াটাই ছিল হচ্ছে, ইভেন আমাদের সামনেও চাওয়া, কিভাবে খুব অ্যাফোর্ডেবল ফিতে আসলে এটাকে অপটিমাইজ করা যায়, অনেক মানুষ ম্যাক্সিমাইজ করা, যে অনেক মানুষ আসলে খুব অল্প ফিতে কিভাবে শিখবে। কারণ একটা সময় আমি আসলে আমি বলেছি যে বাংলাদেশের সব থেকে মানে আমি যদি বলি মোস্ট যে এক্সপেন্সিভ কোর্সেসগুলো ছিল তার মধ্যে আমার একটা যদি ইংলিশ রিলেটেড কোর্সেস থাকে, সো 27,000-এর মতো পড়ে যেত অফলাইনে। সেটার তুলনায় এখন আমরা তো আসলে বারংবারই আমরা চেষ্টা করছি কীভাবে অনেক কমে পৌঁছে যাওয়া যায়, অনেক কমে পৌঁছে যাওয়া যায়, বিকজ এডুকেশন শুড বি ভেরি অ্যাভেলেবল। আমরা ওই কনসেপ্টে আছি এবং ওটাই চেষ্টা করছি। বাংলাদেশের পরেও আমাদের অন্য কান্ট্রি নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা আছে, আল্লাহ ভরসা। তো আমরা যদি বলি যে তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে যে আমরা তো বলেছি যে ফুল ক্লাসের রিভিউটা করতে হবে। তার মানে আপনি ধরে ধরে, আপনার যদি না থাকে, আপনি যদি ব্যাকআপ নিতে চান ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নিতে গেলে কতই আর ফি, আপনারা তো জানেন খুব অল্পই ফি। হ্যাঁ, হেল্পলাইনে যোগাযোগ করে কী ফি দেখবেন, এটা তো কোনো ফির পর্যায়ে পড়ে না। আপনি ব্যাকআপ নেবেন, ব্যাকআপ নিলে আবার আপনি আপনার ক্লাসেরই কোর্স পাবেন না। এখন ব্যাকআপের দুইটা ধরন আছে। আগে তো প্রথমের দিকে যখন ব্যাকআপ ছিল তখন একটা ধরন ছিল যে আপনি জাস্ট রেকর্ডের ব্যাকআপ। এখন রেকর্ড ব্যাকআপের সাথে লাইভ সলিউশনসও, যেটা এই আপনাদের এই যে ব্যাচের টাইমটা খালি হলো, এখন সম্ভবত ইফ এভরিথিং ইজ অলরাইট আগামী সপ্তাহের দিকে এটা কিন্তু শুরু হবে লাইভ সলিউশনসগুলো। হ্যাঁ, সো লাইভ সলিউশনসগুলো যখনই শুরু হয়ে যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি দেখবেন ওই লাইভ সলিউশনসের ব্যাচেও আপনি নিতে পারবেন। লাইভ সলিউশনসের ব্যাচে আমাদের দুইটা রেকর্ডেড ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে শুধু রেকর্ডেড, আপনি জাস্ট ক্লাসই আছে ওখানে দেখবেন। ওটাতে আপনাদের ট্রান্সফার ফিও, মানে আপনারা যারা এই ব্যাচের আছেন, দেখেন 18-19-এ কিন্তু অনেক কিছু নাই। আপনারা যারা এইখানে আছেন তাদের জন্য কিন্তু ফিটা অনেক কিছু রিডিউস আগেও করে দেওয়া ছিল, আপনি হেল্পলাইনে ফোন দিয়ে শুনিয়েন। তো আমি যদি বলি যে দুইটা অপশন আছে,
একটা হচ্ছে শুধু রেকর্ডেড, আর একটা হচ্ছে লাইভ সলিউশনস সহ। তার মানে ওখানে আবার আপনি নিয়মিত 3 মাস ধরে লাইভ সলিউশনস প্রবলেম সলভিং ক্লাসেস পেতে থাকবেন। তো এইটার ভার্সন, এবং ওইটাতে হচ্ছে যেটা আর ভার্সন 2 যেটা, সেটাতে মানে আমি যদি বলি সমস্ত ব্যাচ মিলে সেরা সেরা বাছাই করা ক্লাসগুলো ওখানে দেওয়া হয়েছে। তার মানে আপনাদের ব্যাচের সব ক্লাস হবে না, সব ক্লাস আরেকটা ব্যাচের হবে না, কোনো ব্যাচেরই সম্পূর্ণ ক্লাস হবে না, ঠিক আছে? সো ওইটার স্পোকেন রাইটিং কিন্তু ওই রকম করা হয়েছে। সো আপনারা ওই ব্যাচেও আপনারা এখান থেকে নিতে পারেন যে আমার রেকর্ড ব্যাকআপটা আমি ওই ব্যাচের নিব, হ্যাঁ? তো আপনি জাস্ট বললেই হবে যে আপনাদের ভার্সন 2 কোনটা, হ্যাঁ? খুবই অল্প ফি, যেগুলো অন্যদের কাছে 2,500 টাকার মতো লাগে, আপনাদের কাছে হয়তো এটা খুবই কম, 1/4 মতো আশেপাশে কিছু একটা হবে। তো আপনারা শুনে নিন, হ্যাঁ? আমি স্পেসিফিক এখন ওইটাকে নিয়ে জানছি না। সো আমি যদি বলি যে দেখেন ফুল রিভিশন, আমরা এটাকে আমাদের ডান হলো, ফাইন। এরপর আমাদের কাজটা কি? এরপর আপনার প্রথম কাজ হচ্ছে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার। এইটাকে পুরো দস্তুর কমপ্লিট করা, এইটার পুরো দস্তুর কমপ্লিট করা। এইটা পড়ার প্রথম ওয়ে আমি কি বলেছি, সজীব চন্দ্র জিজ্ঞাসা করছে একটু আগে, হ্যাঁ করেছে, আমি তাকে বলছি, সবাইকেই বলছি। আমি এটাকে বলেও যদি বা দিয়েছি হয়তো বা, হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার পড়ার ধরনটা হচ্ছে সিম্পল। আপনি প্রথম বইটাকে নেবেন, নিয়ে কিছু ভোক্যাবুলারি আছে, মানে প্রথমে না, ধরেন একটা প্যাসেজ আপনি পড়বেন অ্যাসিড থ্রোয়িং নিয়ে, ফার্স্ট জিনিসটা হচ্ছে অ্যাসিড থ্রোয়িং। আপনি অ্যাসিড থ্রোয়িং প্রথম যখন পড়বেন তখন ওখানে ওয়ার্ড আপনি দেখবেন কিছু জিনিসের মিনিং দেওয়া আছে। ইন দিস কানেকশন মানে হচ্ছে এই ব্যাপারে। আপনি দেখলেন মিসক্রিয়েন্ট মানে হচ্ছে, মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্ত মানে কি? সন্ত্রাস বা যারা খারাপ করে, অনিষ্ট করে, আপনি জানলেন। এরপর আপনার ওখানে লেখা আছে হার্ল। হার্ল মানে হচ্ছে থ্রো করা, মানে ছুঁড়ে মারা, রাইট? আপনি এই যে কয়েকটা ওয়ার্ড জানলেন, এগুলোকে 4-5 বার আপনি ওয়ার্ডগুলোকে পড়বেন। এইটা মানে এইটা, এইটা মানে এইটা, বাংলা দেখবেন, তারপর ইংলিশ দেখবেন, এইভাবে ওয়ার্ডের বিষয়গুলোকে আপনি পুরো বুঝলেন। বোঝার পরে আপনি তো খাতায় নোটও নিলেন, যেটা আপনার কাছে নতুন। এরপর আপনি যেটা করবেন, প্যাসেজটাকে পড়া শুরু করলেন। সো প্যাসেজটাকে যখন পড়া শুরু করলেন, আপনি ইংলিশে পড়বেন, মোটেও বাংলায় পড়বেন না। আপনার ভিতরে বাংলা যথেষ্ট আছে, আপনি ইংলিশে পড়ে যদি বুঝে ফেলেন, আপনার প্রয়োজন নেই বাংলা দেখার। হ্যাঁ, স্পেসিফিক কোনো একটা লাইন এইটার মিনিং আমি কোনোভাবে বুঝতে পারছি না, তখন আপনি ওইটুকুরই শুধু বাংলা দেখতে পারেন, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। ওয়াই? বিকজ এই কারণেই কম এটার সম্ভাবনা, বিকজ বাংলা যখন আপনি ওইটাকে যখন আপনি যেটা সমস্যা হয় ওটা ওয়ার্ড মিনিংয়ে দেওয়া থাকে, যেটা একটু টাফ হয়, ওটা কি একটু ওয়ার্ড মিনিংয়ে থাকে, রাইট? তাহলে সেক্ষেত্রে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপারটা এইভাবে পুরো স্টেপ বাই স্টেপ পুরো চ্যাপ্টারগুলো ধরে 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 প্রথম কি করব, ভোক্যাবুলারি। তারপর সেটাকে কি করব, ভোক্যাবুলারি নতুন হলে খাতায় নোট নিব, হ্যাঁ? নোট নিলে ওইটা দিয়ে যে সেন্টেন্স সহ যদি আপনি ভোক্যাবুলারি প্র্যাকটিস না করেন, এই ভোক্যাবুলারি থাকবে না। জাস্ট মুখস্থ করলেন কাউন্টারফিট মানে নকল, কাউন্টারফিট মানে নকল, কাউন্টারফিট মানে নকল, কাজে আসবে না। অ্যাগ্রেন্ডাইজ মানে উন্নতি করা, অ্যাগ্রেন্ডাইজ মানে উন্নতি করা, অ্যাগ্রেন্ডাইজ মানে উন্নতি করা, হবে না, রাইট? পারপ্লেক্সড মানে কি কর্তব্য বিমূঢ়, পারপ্লেক্স মানে কি কর্তব্য বিমূঢ়, মনে থাকবে না। মুখস্থ করলে এরকম করে হবে না, ইউ উইল হ্যাভ টু ইউজ দিস, হ্যাঁ? তাহলে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপারটাকে আপনি ফুল ডান করবেন। এরপর আপনার কাজ হবে, একটা ছোট্ট কথা বলি, যদি আপনি এটাকে মেনটেন করতে পারেন 6 মান্থস, 1 ইয়ার, একটা যদি খালি শেষ করতে পারেন, আপনার ইংলিশের পরিবর্তন হবে অন্যরকম লেভেলের। ডেইলি স্টার, এটা ডেইলি স্টার হতে পারে, ডেইলি সান হতে পারে, ঢাকা ট্রিবিউন অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ। কারো যদি অবস্থা যদি হয় যে স্যার আমি একেবারে খুব খারাপ অবস্থা, তাহলে ঢাকা ট্রিবিউন একটা নিতে পারেন। ঢাকা ট্রিবিউন খুবই মানে এটা খুব বেশি সহজ, আমার কাছে মনে হয় এটা বাংলা দিয়ে লিখেছে, ইংলিশটা এরকমভাবে সহজভাবে লিখে, সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। একটা ইংলিশ পত্রিকা থাকলো। কিন্তু ডেইলি স্টার, যদি বা ডেইলি স্টার সে আগের স্টাইলে এখন আছে কিনা এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। কিন্তু আমি যদি বলি যে তারপরেও সিলেকশন, আমি ইভেন ডেইলি স্টারেও কিছু সময় যে ভুল পাই না তা না, কারণ এটা তো মানুষই লেখে, তাই না? তো সেক্ষেত্রে ভুল কিছু জিনিস থাকে অবশ্যই, কিন্তু মানে খুব অল্প জায়গায়, মানে আমি যদি বলি কনটেক্সট না আদার্স অন্যান্য বেশ কিছু জায়গায় ছোটোখাটো কিছু জায়গা এলোমেলো থাকে, কিন্তু তারপরেও লিখে যায়। কারণ এটা কিন্তু যারা রিপোর্ট লেখে তারা কিন্তু ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হয় না, তারা হয়তো বা নিউজ রিপোর্টিং অ্যান্ড আদার্স এগুলো করছে, তাদের অ্যাকিউরেসিটা তারা তাদের মতো করে লিখছে। সো এটাকে একেবারে তারা ইংলিশে পড়ে তারপরে এরকম হয়েছে, এরকম খুব কম হাতে গোনা কিছু ছাড়া। তো আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে ডেইলি স্টারে আমাদের কাজটা কি? ডেইলি স্টার হচ্ছে আপনি এই হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার পড়লেন, পরপর আপনি ক্রাইম চ্যাপ্টার পড়েছেন, তারপর ডেইলি স্টারের যত ক্রাইম চ্যাপ্টার আছে পড়েন, একটা ফ্রাইডে নেন। তারপর যা কিছু টপিক আছে এই ডেইলি স্টার ফার্স্ট টু লাস্ট, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ভোক্যাবুলারি, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কলাম, এগুলোর মিনিং আপনি জানবেন। যখন আপনি
এগুলোকে যখন জানবেন তখন আপনার লাইফে আসবে একটা বিশাল লেভেলের চেঞ্জ। হ্যাঁ, তো তাহলে ডেইলি স্টারের কথা বললাম। ডেইলি স্টারের পরে আপনার কাজটা কি? ডেইলি স্টার তো পড়লেন, পড়ার পরে পাশাপাশি আপনার প্রতিদিন একটা হ্যাবিট আপনার থাকতে হবে। মানে আপনি জাস্ট খুঁজে খুঁজে পড়বেন তা নাও হতে পারে। খুব দরকারি একটা জিনিস হচ্ছে নিউজ লেটার। কি বললাম? খুব দরকারি একটা বিষয় হচ্ছে নিউজ লেটার। নিউজ লেটার বলতে কি, বিভিন্ন জায়গায় আপনি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি নিউজ লেটার কয়েকটা জিনিসের কথা বলছি আমার খুব পছন্দের। সবার আগে আমি লিখলাম হার্ভার্ড গ্যাজেট। হার্ভার্ড গ্যাজেট। সো হার্ভার্ড গ্যাজেটে এত দারুণ দারুণ, আপনি যদি এটা সাবস্ক্রাইব করবেন, স্যার হার্ভার্ড গ্যাজেট কোথায় সাবস্ক্রাইব করবো? জাস্ট গুগলে লিখবেন হার্ভার্ড গ্যাজেট। সো হার্ভার্ড গ্যাজেট যখনই আপনি লিখবেন, আপনাকে আমি একটু দেখাই। ফর এক্সাম্পল হার্ভার্ড গ্যাজেট আমরা যদি লিখি, হার্ভার্ড গ্যাজেট। হ্যাঁ, সো আপনি হার্ভার্ড গ্যাজেট যখনই এখানে যাবেন, একেবারে পুরো দোস্তর এখানে দেওয়াই আছে ওয়েবসাইট। যাওয়ার পরে হার্ভার্ড গ্যাজেটে চলে গেলেন। হার্ভার্ড গ্যাজেটে যাওয়ার পর এই যে সবার নিচে চলে যাবেন। হ্যাঁ, একেবারে সবার নিচে চলে যাবেন। হ্যাঁ, ওয়েবসাইটের নিচে। তখন এই ওয়েবসাইটের নিচে ফলো আস, এখানে দেওয়া আছে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক। তো এখানে একটা অপশন আছে ইমেল। ইমেইলে যখন আপনি ক্লিক করে আপনি ইমেইলটা দিয়ে দেবেন, তখন এই ইমেইলটা হচ্ছে আপনার একেবারে নিয়মিত ওদের যা কিছু ওদের পাবলিশ হবে, যা কিছু হবে সব কিছু আপনাকে পাঠাবে। তবে আমার একটা ব্যক্তিগত জায়গা থেকে আমি আপনাদেরকে বলি, একটা নতুন মেল করে নেবেন যেটা আপনার শেখা, মানে যেটা আপনার শেখার উদ্দেশ্য থাকবে, যে ওই মেইল আপনার পার্সোনাল মেল। কারণ আমি মেইল যখন একটা সময় আমি দেখেন হার্ভার্ড গ্যাজেটের কথা বললাম, তারপর অ্যাকাডেমিয়ার কথা বলেছি, অ্যাকাডেমিয়া, তারপর আমি আরেকটা জিনিস বলেছি ইয়াহু নিউজ, ইয়াহু নিউজ, এরকম আরও অনেক কিছু নিউজ পেপার এটা ওটা আছে। হ্যাঁ, আরও অনেক ইন্টারন্যাশনাল নিউজ পেপার্স যেগুলো আছে, এগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রাখলেন। ট্রাস্ট মি, ওরা প্রতিদিন ওরা মেইল করে। ওরা তো নিউজ লেটারে রেখে দেয়, অটোমেটিক দিয়ে দেয়, সবার কাছে চলে যায়। ওরা ইনক্লুড করে আপনার মেইলটা। আপনাকে দেখাই যে আমি একটু আপনাদেরকে যদি দেখাই, আমি লাস্ট 7-8 বছর ধরে এগুলো দেখতে পারি না, বা আরও বেশি 7-8 বছর হতে পারে। 7-8 বছর খুব বেশি সময় না। আমার কতগুলো মেইল এখন পর্যন্ত আনরেড আমি দেখতে পারিনি, হয়তো বা দেখা যাচ্ছে না। আমি একটু আপনাদেরকে বলি, 11,327, 11,327টা মেইল আমার এখন পর্যন্ত চেক হয় নাই। রাইট? সো 11,327 মেইল যখন চেক করা হয় নাই, তার মানে কি এখানে একটা মেইল আছে যেটা আমার পার্সোনাল মেইলেও কিছু জিনিস আমার অ্যাড করা হয় নাই। আগের পার্সোনাল মেইল করা হয়েছে, এই পার্সোনাল মেইলের আগে যেটা পার্সোনাল মেইল ছিল সেটার অবস্থা শেষ হয়ে গেছে। এখানে আর একটা তো ইন্টিগ্রেট করাই হয় নাই, তাহলে 17,000 প্লাস হতো, 18,000 প্লাস হতো। মেইল এখন পর্যন্ত আমি দেখতে পারিনি। মানে এত বেশি চারপাশ থেকে মেইল আসতে থাকবে। তো মেইল আসবে, আপনার কাছে শুধু মেইল পড়া। আপনি ইমেল রাইটিংও ইমপ্রুভমেন্ট হবে, আবার পাশাপাশি আপনি নতুন নতুন সব ওয়ার্ডস, নতুন নতুন, বিশেষ করে হার্ভার্ড গ্যাজেট আপনাকে এত সুন্দর সুন্দর রিসার্চ আপনাকে দেবে, খুব দারুণ লাগবে। ইয়াহু নিউজ এত দারুণ দারুণ জিনিসপত্র আপনাকে দেবে, আপনার কাছে খুব দারুণ লাগবে। ট্রাস্ট মি, আমাদের পার্সোনালিটি টাইপটাকে দেখতে হবে। আমাদের টাইপটা কি? আমরা নিজে কষ্ট করে পড়তে চাই না, কিন্তু আমাদের সামনে আসলে আমি পড়তে পারি। তা আপনারা যখন এই নিউজ লেটার সাবস্ক্রাইব করবেন, তখন আপনার নিয়মিত মেইল আসবে। মেইল আসলে মেইলটাকে পড়বেন প্রতিদিন 2টা 3টা 4টা 5টা মেইল আপনার কাছে তো আসতেই থাকবে। সো সমস্তগুলো যদি আপনি অনেকগুলোকে সাবস্ক্রাইব করেন, নিউজ পেপার, তার মানে আপনি বিবিসি করবেন, আপনি সিএনএন করবেন, আপনি আল জাজিরা করবেন, তাদেরও ওখানে নিউজ লেটার করবেন। তার মানে আপনি আল জাজিরাও আসলে, আল জাজিরা, বিবিসি, সিএনএন, এগুলো সবগুলো তো আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অপশন বা নিউজ লেটার অপশন, হ্যাঁ, এটাকে করলে তারা দিতে থাকবে। ফাইন। এরপর আপনার আর একটা কাজ আছে, কি? লাইকিং অ্যান্ড ফলোয়িং নিউজ চ্যানেলস, অথবা নিউজ চ্যানেলস না দিয়ে আপনি নিউজ চ্যানেল দিলে ওরা আপনাকে স্পিকিং দিবে। আপনি নিউজ পেপার্স দেন, ওয়ার্ল্ডের বড় বড় যে পত্রিকা ম্যাগাজিন আছে, হ্যাঁ,
যে লাইক টাইম ম্যাগাজিন বলেন, এইটা বলেন, ফোর্বস বলেন, হ্যাঁ, এগুলোকে আপনি দিয়ে রাখবেন। তখন সেক্ষেত্রে কি আপনি যখন লাইক করবেন বা ফলো করবেন, কোথায় আপনি যেটাতে চান, এটাকে আমি মোস্টলি বলবো ফেসবুক, এই এক জায়গায় থাকলেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সারাদিন আপনার সামনে দেখবেন, আপনি যখন নিয়মিত পড়বেন ফেসবুক আপনার লগারিদমে বুঝে ফেলবে আপনার ইন্টারেস্টের জায়গা এই। আপনি সারাদিন ফানি ভিডিও দেখে লাভ কি? দিন শেষে আপনাকে নিয়ে সবাই ফান করবে যদি আপনার কোনো অবস্থান না হয়। সো 6 মাস অনেক কিছু বাদ দেন, ডিসঅ্যাপিয়ার, জাস্ট আপনি এই রুটিনের বাইরে যাবেন না, এরকম চিন্তা করেন, কোনো কোর্সের দরকার নেই। সো লাইকিং অর ফলোয়িং নিউজ পেপার্স, এটাকে আপনি করলেন। দেন তারপর একটা বিষয় হচ্ছে আপনি কিছু ম্যাগাজিন আপনাকে পড়তে হবে, ম্যাগাজিন। সো কিছু ম্যাগাজিনের বিষয়গুলো কীরকম আমি আপনাকে বলি। যেমন আমার খুব পছন্দের কিছু ম্যাগাজিন আছে, লাইক আমি যদি বলি রিডার্স ডাইজেস্ট, রিডার্স ডাইজেস্ট, ছোট ছোট প্রিন্ট করা, খুব সুন্দর প্রিন্টে, চাইনিজ পেপারগুলোতে প্রিন্ট করা, ভালো লাগবে আপনার। রিডার্স ডাইজেস্ট, এটা যদি নতুন কিনতে যান, নতুন কিনতে গেলে 150 থেকে 200 টাকা নিতে পারে, পুরাতন কিনতে গেলে 70 থেকে 100 টাকা লাগতে পারে, কম লাগবে আর কি। আপনি দুইটা তিনটা নিয়ে আসলেন, এটাকে আস্তে আস্তে আপনি ইংলিশে পড়তে থাকলেন, রিডার্স ডাইজেস্ট, আস্তে আস্তে আপনি এটা পড়তে থাকলেন, বুঝতে পেরেছি? তাহলে সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট, হ্যাঁ, এরকম বেশ কিছু জিনিস আপনি, ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট, হ্যাঁ, এটাকে আপনি পড়লেন। আরও এরকম অনেক ধরনের ম্যাগাজিন আছে, লাইক টাইম ম্যাগাজিন আছে, হ্যাঁ, লাইক ফোর্বস ম্যাগাজিন আছে, হ্যাঁ, ঠিক আছে, ফোর্বস ম্যাগাজিন আছে, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো ম্যাগাজিন, ছোট ছোট যেগুলো ইংলিশ ম্যাগাজিন আছে, এরকম ইংলিশ ম্যাগাজিন আপনি আরও অনেকগুলো পড়তে পারেন। রিডার্স ডাইজেস্টের কথা আমরা আপনাকে বলেছি, ফাইন। এই সব কিছু হয়ে যাওয়ার পরে, তারপরে যে আপনি একটা কাজ করতে পারেন, যে কয়টা হলো, 4 2 6, এগুলোর পরে যে তারপরে আপনি এগুলো নিয়মিত পড়তে থাকবেন, এগুলো নিয়মিত পড়তে থাকবেন, আপনি ইমপ্রুভমেন্ট হতে থাকবে। রাইটিংয়ের কোনো কোর্স করার দরকার নেই, নতুন নতুন যা স্ট্রাকচার পাবেন লিখে রাখবেন। আমার ক্লাস তো আপনাকে আগেই রিভাইজ করতে বলেছি, এখানে অনেক কিছু পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। এরপর আপনাদের ফিডব্যাক একটু দ্রুত, যারা কোর্স সম্পর্কে যা যা বলতে চান একটু বলে ফেলেন, আমি এখন লাস্ট লাইন লিখে ফেলবো, রাইট? আমাদের কোর্সে কিন্তু তাড়াতাড়ি ক্লাসও কিন্তু শেষ হয়ে যাবে, একটু খেয়াল রাখি। সো ম্যাগাজিন লাস্ট আমি যদি বলি, এরপর আপনি যদি চান যে না স্যার আমি মোটামুটি একটা জায়গায় আসছি, এরপর যে আপনি পড়তে পারেন, ও আচ্ছা, এইগুলোর পরে আমি আরেকটা জিনিস বলেছি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি এরপর পড়বেন হচ্ছে ডেইলি স্টার। আচ্ছা, ডেইলি স্টারের পরে আমি তারপর বলবো দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি স্টার, দেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, কারণ আপনার কিছু বিজনেস রিলেটেড ওয়ার্ডেরও দরকার আছে। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, অ্যান্ড সর্বশেষ আপনার আমি যদি বলি দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান ম্যাগাজিন যদি আপনি পড়েন, এখানে প্রথম দেখা যাচ্ছে যে দেখবেন যে কুইন এলিজাবেথ মারা গেছে, ওখানে লেখা হয়েছে কুইন এলিজাবেথ হ্যাজ ডায়েড, না বলে তারা বলেছে লন্ডন ব্রিজ ইজ ডাউন। মানে কি, লন্ডন ব্রিজ ভেঙে পড়ছে? না, কুইন এলিজাবেথ মারা যাওয়ার কারণে লন্ডনের সব থেকে বিউটিফুল কোনো মনিউমেন্ট হচ্ছে বা কোনো জায়গা, কোনো স্থান হচ্ছে লন্ডন ব্রিজ। এই লন্ডন ব্রিজ পর্যন্ত শোকে পড়ে গেছে, লন্ডন ব্রিজ ইজ ডাউন। এটা মানে হচ্ছে কুইন এলিজাবেথ ইজ নো মোর। যখন ওয়াসিম আকরাম 5 উইকেট নিল, এত দারুণ বোলিং, তারা ওয়াসিম আকরাম লাভ দিয়ে উঠে একটা বল করছে এবং তারা ওখানে দিয়েছে পোয়েট্রি ইন মোশন। তার মানে তারা পোয়েট্রির সাথে তুলনা করেছে তার বোলিংটাকে। তার মানে এইটাকে মেটাফরিক্যাল না, আনইউজুয়াল কম্প্যারিজন না, লন্ডন ব্রিজের সাথে তারা কুইন এলিজাবেথের তুলনা করেছে। তার মানে কি, এটা একটা সিম্বলিক মেটাফোর একটা ইউজ করা হয়েছে। এরকম অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ। সো দ্যাটস দ্য থিং। সো আমি যদি বলি সেক্ষেত্রে দ্য গার্ডিয়ান্স, আমি একটু কমেন্টস আপনাদের কিছুক্ষণ সময় পড়বো এই জিনিসগুলো। অ্যান্ড সব থেকে এটার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যেটা না থাকলে এগুলো কিছুই হবে না, স্ট্রং, আপনাদের থাকতে হবে একটা স্ট্রং মাইন্ডসেট, একটা স্ট্রং মাইন্ডসেট। অ্যান্ড সেটার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে একটা
স্ট্রং পারপাস না থাকলে কেন আমি এটা করব, এই পরিশ্রম কেন করব, যতক্ষণ এইটাতে আপনি আসতে পারেন না ততক্ষণ মানুষ পরিশ্রম করতে পারে না। যার ফলে যখন ইনসাল্টেড হয়, এমনিতে সম্পর্কে থাকার সময় সে কোনো কিছু করে নাই, যখন সে ছ্যাঁকাটা খাইছে তারপর সে জীবনে মোড় ঘুরে গেছে। তার মানে কি, তার পারপাস স্ট্রং তৈরি হয়েছে। তো আগেও তো সে এই দায়িত্ববোধের জায়গাটাতে থাকলেই তো তার এইরকম কোনো কিছু হতো না। তার অ্যাবিলিটি না থাকার কারণে তাকে লিভ করে চলে গেল কেউ, না সে ভালো কোনো জবও পাচ্ছে না, কোনো কিছু করছে না, কথার কথা। সো যখন সব চলে গেলো তখন সে ভালো ফোকাস দিয়ে অনেক কাজ করা শুরু করলো। সো স্ট্রং পারপাস না থাকলে মানুষের স্ট্রং মাইন্ডসেট থাকে না, আর স্ট্রং মাইন্ডসেট না থাকলে মানুষ আসলে কোনো ওয়ার্ক করতে পারে না, কনসিস্টেন্ট থাকতে পারে না। বুঝতে পেরেছি? সো একটু দ্রুত বলতে থাকেন, আমি একটু কিছু ফিডব্যাকগুলো এখানে পড়ে ফেলি। আমি যদি বলি যে আমি যদি একটু বলি, সো এখানে আমি যদি বলি এক এক করে অনেকের ফিডব্যাক আমরা লিখছি। একটু ফোর্স আপনাদের সাথে একটা দারুণ জার্নি ছিল, শেষ হয়ে যাচ্ছে। আমি যদি বলি এখানে আপনাদের অনেকের মন্তব্য, আমি এখানে তো সজীবেরটা আগেই পড়ে ফেলেছি। হ্যাঁ সজীব, থ্যাংক ইউ সো মাচ। শ্যানন বলেছে দিস কোর্স ইজ ফ্যান্টাস্টিক জার্নি ফর মি, আলহামদুলিল্লাহ। ওকে, ইন্দ্রজিৎ মানে নিতাই বলেছে ইয়োর ক্লাসেস ওয়ার হাইলি কনস্ট্রাকটিভ অ্যান্ড ইন্সপায়ারিং দ্য ওয়ে। আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই 6 months গাইডলাইন্সে, এটা নিয়ে আরেকটু কথা বলবো। ইয়োর ক্লাসেস ওয়ার হাইলি কনস্ট্রাকটিভ অ্যান্ড ইন্সপায়ারিং দ্য ওয়ে ইউ সিম্পলিফাইড কমপ্লেক্স টপিক্স was truly commendable. Okay, thank you so much. Then Shannon বলেছে he walks throughout the morning. পুরো সকাল জুড়ে সে হাঁটলো, এভাবে কি বলা যাবে? হ্যাঁ Shannon, বলা যাবে। So your teaching style and patience have taught us more than just textbook knowledge. We have learned valuable life lessons from you as well. Thank you, sir. Okay, cool. So Nita, without your guidance and support, this course would not have been as fruitful. You were just not a teacher, but a true mentor. Thank you so much. নিতাই তো লিখেই যাচ্ছেন। আচ্ছা নিতাই আর কিছু বললাম না। আর শাহিনা সুমি বলেছেন রাতের বেলায় মোবাইলের দিকে তাকালে অনেক সময় ঘুমের সমস্যা হয়। এর আগে অসুস্থ ছিলাম, অনেক ঔষধ খাওয়া লাগতো, তাই রাতে লাইভ জয়েন করা হয় না। বেশিরভাগই ইউটিউবে অনেক ক্লাস দেখে যে ইনফরমেশন পাইনি, আপনার একটা ক্লাস দেখে অনেক কিছু বুঝতে পেরেছি। আপনার স্টুডেন্টের নাম মনে রাখা দেখে অভিভূত হতাম। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। উজ্জ্বল সাহা বলেছেন যে স্যার অল অফ ইউর ক্লাসেস ওয়ার ফ্যান্টাস্টিক টু আস উইদাউট এনি ডাউট। We learn from all of your classes, and I think that if we practice with your instruction, we may go on a higher level. Okay. Burhan Rabbani বলেছেন advise me how writing a small mail. আচ্ছা স্মল মেল কিভাবে, এটা রাইটিং, এটা ইমেল রাইটিং এর কোর্স, এটা একটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে কথা বললে খুব মুশকিল হবে। কনসাইজ ইমেল রাইটিং, এটা ইমেল রাইটিং এর কোর্স। অপেক্ষা করেন, আমাদের সামনে ইনশাল্লাহ ইমেল রাইটিং এর কোর্সও আসবে, তবে সেগুলো কোনো কিছুই লাইভ হবে না, সবই রেকর্ডেড হবে, কারণ লাইভ কোনো কিছু করার মতো আর সময় আসলে হবে না। সো আমি যদি বলি, নিতাই বলেছে ইউর কন্ট্রিবিউশন থ্রু আউট দ্য এইটা জার্নি ইজ আনডিনেবল, ইউ হ্যাভ বিন এ জেনুইন গাইড ইন আওয়ার অনলাইন থাট। ওকে ফাইন। সো সেক্ষেত্রে সাবিনা বলেছে আপনার ক্লাসে আমার অনেক ডেভেলপ হয়েছে, মাশাল্লাহ। সো আরও অনেকে লিখছেন। হ্যাঁ ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি একেবারে লাস্টের দিকে চলে এসেছি। মেইন বিষয় হচ্ছে যে এই যে 6 month গাইডলাইন, আপনি ফর এক্সাম্পল মাঝখানে 1 মাস ব্রেক দিলেন, 15 দিন ব্রেক দিলেন, তাহলে এই 15 দিন ব্রেক দিলে আবার আপনার 1 থেকে শুরু হবে যে তাহলে আমি আবারও আমার 6 months এগুলোকে কন্টিনিউ করে যেতে হবে। তার মানে আপনি বললেন যে স্যার আমি রিভিশন শেষ করব, তারপরে এক এক করে ধরবো না, আপনি রিভিশনটাকে ডান করবেন। হ্যাঁ এইটা আগে করবেন, যখনই রিভিশন ডান হলো সব পাশাপাশি চলতে পারে। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, আমি যদি বলি যে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, ডেইলি স্টার, নিউজ লেটার, হ্যাঁ বাকি এইটাকে জাস্ট আলাদা, হ্যাঁ এইটাকে জাস্ট আলাদা, এইটা ডান হয়ে যাওয়ার পর বাকি সব পাশাপাশি থাকতে পারে। আপনি দিনের মধ্যে 3 ঘন্টা প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিলেন, পড়াশোনা করার সিদ্ধান্ত নিলেন, হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার পড়বেন, হাউ টু রিডিং, আচ্ছা সরি, আমি যদি বলি এই 2টা আগে শেষ করবেন, তারপর বাকিগুলো সব হচ্ছে আপনার পাশাপাশি চলতে পারে। বাকিগুলো সব পাশাপাশি বাকিগুলো সব এই পর্যন্ত পাশাপাশি চলতে পারে। দ্য গার্ডিয়ান সবার শেষে, দ্য গার্ডিয়ান প্রথমে পড়লে আপনাদের অনেকে মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ
ঠিক আছে, দ্যাটস দ্য থিং। হ্যাঁ, সো এই জন্য আমি যদি বলি যে সেক্ষেত্রে আমাদের মেইন যে বিষয়টাকে থাকতে হবে যে পুরো জিনিসটাকে আপনি স্টেপ বাই স্টেপ 6 মান্থ, আমি আপনাকে আবারও বলছি মাই ডিয়ার্স, জাস্ট 6টা মাস জীবন থেকে নেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, আপনার লেভেল টিচার লেভেলে চলে আসবে, আপনি 100 জন 500 জন 1000 জনকে পড়াতে পারবেন। বলি আমরা প্রত্যেক ক্লাসেই, মানে না কেউ, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী খুব ভালো করছে। রিসেন্ট ডেজেও আমরা মেসেজ পাই যে তারা বলে যে স্যার আপনি যা বলেছেন তার 25%-এর মধ্যে আমি করেছি, মানে আমি নিজেকে চিন্তা করতে পারি না আমি আজকে থেকে 6 মাস আগে কী ছিলাম, 1 বছর আগে কী ছিলাম। রিসেন্ট ডেজে তারা ভালো করছে, এটা ভালো। ইমরান চৌধুরী বলেছে প্রথমে অনেকজন ছিল কিন্তু লাস্টে এসে দেখছি মাত্র 10 থেকে 11 জন, আমি মাত্র 18টা ক্লাস করেছি, ব্যাকআপও নিয়ে রেখেছি, বাকিগুলো করব। এই যে ইমরান, বাকিগুলো করব এই চিন্তা করে অনেকে চিন্তা করছে আরে আছে তো, না হলে আবার ব্যাকআপ আছে, কি একটা বিপদ। লোকজন চিন্তা করছে আচ্ছা আছে কোনো একটা সময় করবো। তবে হ্যাঁ, আমরা দেখি রিয়েল টাইমে ক্লাস না করে তারা পরে করে, কারণ একটা ক্লাসে যদি 10-11 জন থাকে এইটার ভিউ 300-400 কিন্তু হতে পারে না, বা 200-250 হতে পারে না। তার মানে পরে অনেকে ক্লাসগুলোকে দেখে, রিয়েল টাইমে দেখতে পারে না। হ্যাঁ, আবার আছে ক্লাস 3 দিন পরে করছে, যখন যা করছে এরকম একটা। হ্যাঁ, সাবিনা ইয়াসমিন বলছে স্যার আপনার ক্লাসে কখনো ক্লান্ত হতাম না, কবেই আহ, কবেই আনন্দের সাথে, আচ্ছা খুবই আনন্দের সাথে, হ্যাঁ খুবই আনন্দের সাথে ক্লাসগুলো করেছি, যে মাসাল্লাহ। হ্যাঁ, প্রথম ক্লাসে 100 জন জয়েন করেছিল, হ্যাঁ থাকে, যখনই তারা বুঝে ফেলে আরে এই তো ব্যাকআপ আছে, সমস্যা কি, হ্যাঁ 30 দিনে তো ব্যাকআপ আছে, তখন তারা রিয়েল টাইমে ক্লাস করা ছেড়ে দেয়। এটা আমি অতীতের ব্যাচেও দেখেছি। সেকেন্ড, যে তারা যখন জানতে পারে ফেসবুকের পলিসির কারণে 30 দিন পর ব্যাকআপ চলে গেলেও হালকা একটা সামান্য ট্রান্সফার ফিতে আমি আবার ব্যাকআপ নিয়ে নিতে পারি, তারা চিন্তা করে আরে আমাকে চেনে নাকি, আমি কেন ক্লাস করব। এইরকম লাইফ টাইম ব্যাকআপের অনেক কোর্স নিয়ে অনেকে রেখে দিয়েছে, সারা জীবন লাইফ টাইমে রয়ে গেছে পরবর্তী প্রজন্মের জন্য, তারাও যে অ্যাক্সেস করতে পারবে কিন্তু নিজেরা নিতে পারবে না। হ্যাঁ, সো আমি যদি বলি যে এটা একটা বিষয় থাকে যে অনেকে রিয়েল টাইমে পারফর্ম করাটা এটা একটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো দ্যাটস দ্য থিং। আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে আমাদের আর কিছু বলার আমাদের আছে কিনা, হ্যাঁ আমরা যদি একটু বলি, হ্যাঁ আমাদের আর কিছু বলার জায়গাটাকে আছে কিনা, যে আমাদের যদি আরও কোনো কিছু বলতে থাকি আমরা। শ্যান বলছে ভাবতে কষ্ট হচ্ছে, ডেফিনেটলি এটা আমাদের জন্য কষ্ট যে আমি আপনার গাইডলাইনে আর ক্লাস পাবো না, এটা অবশ্যই একটা ব্যাপার যে ক্লাস পাবো না, এটা একটা বিষয়। সো ডেইলি ক্লাস করতে একটা হ্যাবিটে চলে এসেছিলাম, ইয়েস এখন এইটাই একটা প্র্যাকটিসে রাখতে হবে। তো আমি যদি বলি জাস্ট আ মিনিট, ঠিক আছে শেষ করে বলছি। ওকে ফাইন, সো তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি যদি বলি যে এখানে ভাবতে কষ্ট হচ্ছে, হ্যাঁ ভাবতে আমাদেরও কষ্ট হচ্ছে স্বাভাবিকভাবেই শানন, যে আসলে এটা একটা জার্নি, কারণ আমাদের তো একটা জার্নি শুরু হয় দিন শেষে সবাই চলে যায়, পরে আর কানেকশন ওইভাবে থাকে না, যদিও বা বেশ কিছু রিজনে অনেকের সাথে আমাদের কানেক্টেড থাকা পড়বে। আগামী 3 বছরের মতো এরকম কিছু কিছু ব্যক্তি আমাদের সাথে কানেক্টেড থাকছেন, এরকম অনেকগুলো বিষয় আছে। তো স্বাভাবিকভাবে আমি বলি যে আমরা সাধারণত সামনে আরও আপনাদের একটা বিষয় বলি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইনশাল্লাহ ইফ এভরিথিং ইজ অল রাইট, আমরা তো আসলে একটা গেট টুগেদার পার্টি আমাদের তো শিফট হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আরও কিছুটা পরে করবো, আমরা একটু সময় নিচ্ছি কিছু জিনিস গুছিয়ে নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে যদি আমাদের এইরকম হয়, আমরা বলতে পারি একটা জিনিস যে আপনাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়তো বা সব কিছু ঠিকঠাক থাকলে এটা সামনের মাসের মধ্যেই লঞ্চ হয়ে যাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তখন কিন্তু আপনি প্রতি মাসে বিভিন্ন ওখানে টেস্ট পাবেন, টেস্টের সলিউশন পাবেন, এবং আরও অনেকগুলো এনগেজমেন্ট আছে। আপনার গ্রুপের সাথে কানেক্টেড থাকেন, গ্রুপে আপডেট পাবেন, যে কোনো কিছু হলে আপনার গ্রুপে আপডেট পাবেন। ফর এক্সাম্পল আজ থেকে যদি 3 মাস 4 মাস পরে যদি আইএলটিএস কোর্স লঞ্চ হয়, তখনও আপনার আপডেট পাবেন, মেসেজ পাবেন, এরকম যে কোনো কিছু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই যে কোনো কিছু নতুন আসলে, যে কোনো কিছু আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আপনারা নোটিফাইড হন। ইভেন আমরা যখন অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে, আপনারা তো এখন এটা ফ্রি পাবেন, কিন্তু একটা সময় পরে কিন্তু অ্যালামনাই অ্যাসোসিয়েশন আর ফ্রি থাকবে না। এটাই সত্য যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা সময় পর ফ্রি থাকবে না, ওইটা আর একটা সাপোর্ট হাব হবে। হ্যাঁ, সো ওইটা কিন্তু এখন আপনারা যারা আছেন আপনারা কিন্তু ইউ আর গেটিং ইট অ্যাবসলিউটলি ফ্রি। এইটার কিন্তু যদি লাইফ টাইম আমরা বলি এইটার ভ্যালু আছে 1 লাখ টাকার মতো, বাট উই আর কমপ্লিটলি অফারিং ইট। আমি কিন্তু আগেও বলি যে আপনারা যারা আমার সাথে বিশেষ করে যারা সিএলএস করেছেন, হ্যাঁ
কিংবা যারা আমাদের আরেকটা জার্নি ছিল এসপিএস করেছেন, হ্যাঁ, স্মার্ট প্রেজেন্টেশন স্কিল, যেটা 2 বছর পর পর একবার হয়, যারা এটাকে করেছেন তারা আমার টাইপটা আরও বেশি ভালো জানেন। হ্যাঁ, একটা জিনিস বলি যে আসলে যদি মনিটারি রিটার্ন ওর আদার্স নিয়ে আমরা খুব বেশি কনসার্ন হতাম, আমরা এই লাইভ ক্লাসে শুরুই করতাম না, রাইট? সো আমাদের কিন্তু ওই রকম পারপাস না, আমাদের পারপাস হচ্ছে প্রবলেম সলভিং। সো ওইটাকে নিয়েই আমরা কাজ করছি, দেখা যাক, আল্লাহ ভরসা। এবং এটার জন্য আমরা অনেক কিছু লস এনকাউন্টার করলে উই আর অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ আমরা আমাদের পারপাসের দিকে হাঁটছি। এখন মনে হতে পারে যে আসলে লস, তাহলে এটা কিভাবে এটা হচ্ছে। আচ্ছা, অনেকগুলো মডেল আছে, দিন শেষে আমরা যখন প্রবলেম সলভ করতে চাইবো তখন আসলে এইভাবে ছাড়া কঠিন হয় আর কি। হ্যাঁ, সো আমি যদি বলি যে হ্যাঁ, মেল রাইটিং কোর্স যদি আসে, হ্যাঁ, আমরা সমস্যা নেই, বোরহান রব্বানী সাহেব, আমরা অবশ্যই গ্রুপে আপডেট করব। হ্যাঁ, ঠিক আছে। সো লadies and gentlemen, আমি যদি বলি যে সেক্ষেত্রে এই মোটামুটি বিষয় আপনাদের সবার জন্য শুভকামনা। আমার স্ট্রংলি রিকমেন্ডেশন থাকবে এগুলো স্টেপ বাই স্টেপ করেন, খুব কঠিন কোনো কিছু না। আপনার কিন্তু এখন ক্লাসও নাই, স্পোকেনেও নাই, রাইটিংও নাই, আপনি জাস্ট লেগে থেকে প্রতিদিন যদি আপনি 2-3 ঘন্টার সময় না দেন, সবাই আরও দিচ্ছে, নানানভাবে দিচ্ছে, তারা অনেক আর্লি ঘুম থেকে উঠছে, 5টা থেকে সময় দিচ্ছে, বিভিন্ন সময় দিচ্ছে। আপনি যদি এখন এটাকে যদি না করেন এগুলো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সো আমরা যদি বলি ঠিক আছে, এই তো আমাদের মোটামুটি লাস্ট ক্লাসের বিষয় ছিল। অ্যান্ড ডেফিনেটলি আই উড মিস এভরি ওয়ান অফ ইউ, বিকজ আপনাদের অনেকের সাথে আমাদের স্পোকেন ছিল, এখন তো আর কিছুই থাকলো না, কারণ আপনাদের লাস্ট স্পোকেন 10-এর সাথে 18 ব্যাচটা অনেক ভালোভাবে ছিল। সো অ্যাডলিন বলেছেন ইউ আর ফ্যান্টাস্টিক চিজে, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আশা করছি রাইটিং আসলে আপনার একটা ট্রান্সফরমেশনের জন্য বিশাল একটা কাজ করে, কারণ আপনি যদি রাইটিংটাকে আপনি ঠিকভাবে করে নেন, ট্রাস্ট মি, এটা আপনাকে অন্যরকম ভালো করে দিবে। হ্যাঁ, ঠিক আছে। সো আজকের মতো তাহলে শেষ করে ফেলছি, ladies and gentlemen. Hope to see you anywhere in the world with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm. And you have to win the world for your identity. Start doing it. Allah Hafiz.